আছে, তবু কেন্ট আমরা পড়ছি কেন? না, ব্যাপার হচ্ছে কি, যে কেন্ট হচ্ছে কি, এক কথা বলে ত্রিবেণী তীর্থ বা ত্রিবেণী সঙ্গম বলা যেতে পারে কেন্টকে। কেন এই কথা বলা যেতে পারে? না, তার মধ্যে মেটেরিয়া যেমন আছে, দর্শন যেমন আছে, রেপারেটরি, তিনটে একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। মানে এইটা কিন্তু অন্য কোনো মেটেরিয়া আমরা পাবো না, এক নাম্বার। দু নম্বর হচ্ছে কেন্টের যে কোনো একটা ড্রাগ পড়লে পরে সে যতটুকু কেন্ট লিখে থাকুক, তার মধ্যে ড্রাগ পিকচার বা ওষুধের চরিত্র কিন্তু আমরা অনুভব করতে পারি বা বুঝতে পারি, যেটা কিন্তু অন্য জায়গা থেকে বোঝা খুব মুশকিল। আপনি যদি এখন আকর গ্রন্থ যদি আপনি পড়েন, মেজেরিকা পিউরা, মেজেরিকা পিউরা বললে কিন্তু এই 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 স্বাদটা পাবেন না, এই স্বাদটা পাবেন না। ফলে ব্যাপার হচ্ছে কি, যে কেন্টের এই বইটা পড়ে আমরা একটা যখন আহ, একটা ড্রাগ পিকচার যখন আমরা বুঝতে পারবো, একটা প্রাইমারিলি আমরা যখন বুঝতে পারবো, সেইটা যেন মাথায় গেঁথে যাবে। এই গেঁথে যাওয়ার পর তারপরে কিন্তু আমাদের শুরু হবে আরো বেশি সেখানে ধার বাড়ানো। ধার বাড়ানো মানে কি, মানে আরো সমৃদ্ধ করা। কারণ ব্যাপার হচ্ছে যে মেটেরিয়া এমন একটা জিনিস যে মৃত্যুর আগের দিন পর্যন্ত সমৃদ্ধ করবার বিষয়, এ শেষ হয় না, ইনকমপ্লিট থেকেই যায়। তো ফলে আমরা সেটা পরে করব, আগে না। ফলে যারা নবীন চিকিৎসক যারা আছেন বিশেষ করে, হ্যাঁ, তাদের উদ্দেশ্যই আমার টার্গেটটা বেশি, যে তারা অন্তত একটা বই ভালো করে পড়ুক, বুঝুন। এবং এটা মনে রাখবেন, আমি ঠিক এক্সাক্ট কথাটা ঠিক মনে করতে পারছি না, জেন কাঞ্জিলাল বোধ হয় 10টা কি 12বার এই মেটেরিয়া কেন্টের থরো পড়ে গেছে, এই মাথা থেকে ও মাথা। উনি যখন শিখছেন, যখন যখন হোমিওপ্যাথিতে পুরোপুরি আসেননি যখন, কারণ উনি তো প্রথমে উনি হোমিওপ্যাথি করেছেন, যখন প্রথম হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি দুটো মিশিয়েই করতেন, অর্থাৎ আংশিক হোমিওপ্যাথ ছিলেন। যারা হোমিওপ্যাথির সঙ্গে অন্য কোনো প্যাথি বা অন্য কোনো চর্চা যারা করেন, তাদের বলা যেতে পারে আংশিক হোমিওপ্যাথ। তিনি আংশিক হোমিওপ্যাথ ছিলেন। এবং তারপরে আস্তে আস্তে কিভাবে তিনি আহ, প্রকৃত বা ট্রু হোমিওপ্যাথে পরিণত হলো, তার তার একটা মেটামরফোসিস বলে একটা আছে, মেটামরফোসিস অফ অ্যান অ্যালোপ্যাথ বলে একটা প্রবন্ধ আছে। সেই প্রবন্ধটা পড়লে বুঝতে পারবেন কিভাবে ধীরে ধীরে তিনি এবং হোমিওপ্যাথিতে পরিণত হলো। শুধু তাই নয়, হোমিওপ্যাথিতে পরিণত হওয়ার পর তিনি কি করেন, অ্যালোপ্যাথির ওষুধ প্রায় 1000 খানেক টাকার হবে, কি একটু কম বেশি হতে পারে, ঠিক এক্সাক্ট মনে পড়ছে না, অনেকদিন আগে পড়া তো। তা সেইটা সব উনি ফেলে দিয়েছে, দান করে দিয়েছিলেন। তখনকার যুগে, মানে এটা ধরুন 38-40 সালে, 1900, 1000 টাকা দামটা একটু ভেবে দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি কথাটা বলতে চাইছি। তিনি এতটা ত্যাগ স্বীকার করেছিলেন। তারপরে এই ত্যাগ স্বীকার করেছিলেন বলেই তিনি আজকে প্রাতঃস্মরণীয়, আমাদের প্রণম্য। এবং পরবর্তীকালে তিনি কিন্তু সম্পূর্ণভাবে হোমিওপ্যাথিতে আত্মনিয়োগ করেন। ফলে হোমিওপ্যাথি ভালোভাবে কিছু করতে গেলে আপনাকে কিন্তু সবকিছু ছেড়ে হোমিওপ্যাথিকে হোমিওপ্যাথিতে আশ্রয় নিতে হবে। বিভিন্ন রকম করে হোমিওপ্যাথি করতে গেলে হোমিওপ্যাথি হবে না। হোমিওপ্যাথিটা এত সহজ বিষয় না, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো ফলে ব্যাপারটা হচ্ছে, আমরা আজকে আবার কেন্টের বই থেকে পড়তে শুরু করছি। এবার মানিকলাল স্যার, আপনি পড়তে শুরু করুন। আচ্ছা স্যার, আমি কি একটা কথা বলতে পারি স্যার? একটা সেকেন্ড স্যার। লিখে দিন। আপনি যখন ওই বইটা পড়বেন স্যার, সবাইকে একটু বলে দিবেন যে এটা দর্শনের দিক, এটা ম্যাথমেটিকের দিক, এটা র্যাপার্টরির দিক। একটু বলে দিলে ছাত্রদের সুবিধা হবে স্যার ধরতে। ওই লাইনগুলোর হ্যাঁ, ভিতরে অনেক সময় দর্শনের দিকটা বোঝে না স্যার ছাত্ররা। ধন্যবাদ, ধন্যবাদ। হুম। স্যার, সকলকে আমার যথাযোগ্য সম্মান জানিয়ে শুভরাত্রি জানিয়ে শুরু করছি। আজকে হবে আই আই প্যারাগ্রাফ থেকে হবে। হেডটা শেষ হয়ে গেছে আমাদের আগে। আচ্ছা, এখান থেকে পড়ছি। ফটোফোবিয়া অ্যান্ড হেড কমপ্লেন্টস ফ্রম লুকিং ইনটু দ্য লাইট। আমাদের আলোর দিকে তাকালেই সমস্ত মাথার অসুবিধাগুলো হয়, এবং ফটোফোবিয়া মানে হচ্ছে আলোকের প্রতি একটা আলোকাতঙ্ক যাকে বলা হচ্ছে, এই জিনিসটা হয়। দাঁড়িয়ে যান, একটা 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 করে লাইন পড়বে না, দাঁড়িয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এইখানে তাহলে কি বলছে, ফটোফোবিয়া।
আলোর আতঙ্ক। আচ্ছা, সেদিন কত অব্দি হয়েছিল, কত নাম্বার হয়েছিল দীপেন? কত অব্দি পড়েছিলাম? স্যার কল্যাণ ঘটক স্যার, আপনি একটু বলতে পারবেন? আমি ঠিক খেয়াল করতে পারছি না। এন পর্যন্ত মনে হয় ছিল। এন অব্দি তো আগের দিন হয়েছিল। পি আচ্ছা পি পি এর দুজন হয়েছিল, পি। আচ্ছা, পি ঠিক দুজন আছে, হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি দেখছি তাহলে। ওরা আবার তাহলে আমরা পার্থকে জিজ্ঞেস করো না। না না নতুন। স্যার। আচ্ছা, আমি তাহলে এস দিয়ে শুরু করছি। এস এর এখানে দিচ্ছি। আচ্ছা, আমি সরব ধর। সরব ধর mute স্যার, আপনি আপনি আনমিউট করুন। সরব ধর, শুনতে পাচ্ছেন? আপনি আনমিউট করুন, স্যারের প্রশ্নের উত্তর দেবেন। হ্যাঁ, নমস্কার, বলেন। হ্যাঁ, বলছি যে এই যে আলো, এই যে ফটোফোবিয়া বলছি, এই তো ফটোফোবিয়া বলা হয়েছে তো, ফটোফোবিয়াটা আলোয় আতঙ্ক বলা হয়েছে, তাই তো? হুম। তা আতঙ্ক বলতে কি বোঝায় আসলে? সরব ধর, শুনতে পাচ্ছেন? স্যারের প্রশ্নের উত্তর দেন, আনমিউট করুন। আতঙ্ক বলতে কি বোঝায়? আতঙ্ক বলতে ভয়কে বোঝাচ্ছে। তা ভয় যদি বোঝায়, তাহলে এটা কোন মায়াজামের আন্ডারে যাবে? কোন মায়াজাম হতে পারে ভয় পেলে? আমি আসলে স্যার ওই মায়ের সম্পর্কে কিছুই বুঝি না। তা আপনি কি ডাক্তারি পাশ করে গেছেন না এখন পড়ছেন? পড়তেছি, আচ্ছা, কোন ইয়ার? সেকেন্ড ইয়ার। ও, সেকেন্ড ইয়ার, একটু অসুবিধা হচ্ছে। এরপরে দেখো, এই দীপেন দেখো, এরপরে কি নতুন ইয়ে আছে? হ্যাঁ, সে- সায়ন্তনী ভৌমিক ম্যাডাম, আপনি এ আনমিউট করুন। না, এ তো ফোর্থ ইয়ার পাশ করে গেছে। এ মনে হচ্ছে ওই ইয়ে থেকে গেলে, ওই আমাদের মিহিরদার ওখানে। আরে, স্যার সাইতিয়া থেকে আমি। সাহিত্য থেকে। তা আচ্ছা এটা তো ম্যাডাম, আতঙ্ক বলে ভয় বলা হয়েছে, আতঙ্ক মানে ভয়। তাহলে এই যে ভয়টা যেটা হচ্ছে, এই ভয়টা কোন মায়াজামের আন্ডারে আসবে? স্যার সোরা। সোরা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সোরা। তাহলে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, তাহলে এই যে ফটোফোবিয়া মানে আলোকে আতঙ্ক, তার মানে কি আসলে ঘটনাটা কি হয়? পেশেন্ট কি বলে, আলোটা আমি সহ্য করতে পারি, ঠিক এই ধরনের কথাটা বলে। মানে ঠিক এই ধরনের একটা কথা বলে, এই যে আলোকে যে সহ্য করতে পারি না, যেটা ব্যাপার হচ্ছে, আলোটা তার মানে একটা ভয়, মানে আলোকে দিকে তাকালে তার অসুবিধা হয়। হ্যাঁ, চোখ মিটমিট করে বা হাত দিয়ে চেপে ধরে, মানে অসুবিধা বিভিন্ন রকম হয়। তাহলে এই যে ভয় বা আতঙ্ক যেটা হচ্ছে, তার মানে এটা আসলে কি? এটা অ্যাকচুয়ালি আলোটা সহ্য করতে পারে, এটা হচ্ছে মূল বিষয়। পেশেন্টের ভাষাটা কিন্তু ওই রকম হবে। তো পেশেন্টের ভাষাটা এরকম, আলোকে সহ্য করতে পারে না, তার মানে কি আলোকটা অসহ্য। তাহলে এই যে সহ্য করতে পারে না, এইটা তাহলে অ্যাকচুয়ালি ঠিক অর্থটা কি, ইনার মিনিংটা কি? এই যে সহ্য করতে পারে না, ওটা একদিক থেকে ভয়টা থেকে বুঝলাম যে ওটা সোরা। আবার এই যে আলোটা সহ্য করতে পারে না, অন্য দিক থেকে ভাবছি, আতঙ্ক কথাটা বাদই দিলাম, বাদ দিয়ে অন্যভাবে বোঝার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে ফটোফোবিয়া, এখানে মূল কথাটা পেশেন্ট এসে বলে আলোটা আমি সহ্য করতে পারি না, বা আলো আলো জ্বালে আমার খুব অসুবিধা হয়, বা ইয়ে আমার কি চোখে আমার অসুবিধা হয়, অনেকে মাথা ব্যথা করে, অনেক কিছুই করে। তো ব্যাপার হচ্ছে এই যে আলোটা সহ্য করতে পারছে না পেশেন্ট যদি বলে, তা তখন তাহলে আমরা কি ভাববো? পেশেন্ট এসে বলতেই পারে স্যার যে এটা আলোটা আমার। সাইকোটিক, এটা সাইকোসিস স্যার। কারণ কি, আচ্ছা, আমাদের জীবনে প্রথম থেকেই শুরু হয়, মানুষের যখন চোখ ফোটে তখন সেটা আলোর দিকে তাকানোর জন্যই ফোটে। এবং আমাদের প্রথম থেকে জীবনের শুরু থেকেই আমরা আলো বিভিন্ন বস্তুর ওপর পড়ে আমরা সেই বস্তুকে দেখতে পাই, কারণ আমাদের চোখ আলোর জন্যই আর কি, আলোকে গ্রহণ করবার জন্যই তৈরি হয়। কিন্তু এখানে একটা ইনকোঅর্ডিনেশন, কারণ কি আমরা আলোটা সহ্য করতে পারছি না, আলোর দিকে তাকাতে পারছি না। আমার মনে হয় এই জন্য এটা সাইকোসিস বা সাইকোটিক। ঠিক স্যার এটা আছে, এটা সেনসিটিভ টু লাইট। ইয়েস, ইয়েস, সেন্সিটিভিটি তো আছে, সেটা তো ছোড়া বলেইছে, এটা তো সেন্সিটিভিটি তো আছে। ওইটাই তো মূল ব্যাপার। সহ্য করতে। স্যার, স্যার নমস্কার স্যার। স্যার হ্যাঁ, আমার আমার চোখে মোবাইলে আলো পড়লে, টিভির আলো পড়লে স্যার চোখটা বার্নিং বার্নিং হয় স্যার। আমি এলোপ্যাথি ডাক্তারের কাছে গেলাম, ওনারা আমাকে
আসলে কি স্যার, আমার আমার ফটোফোবিয়া, আমি মানে মোবাইলের আলো, টিভির আলো এবং টেলিভিশনের আলো মানে চোখে পড়লে চোখটা বার্নিং হয়। ওটা সেন্সিটিভ, ওটাও সেন্সিটিভনেস। যে বার্নিং সেন্সেশন, যেটা বার্নিং সেন্সেশনটা কি হবে সায়ন্তনী? বার্নিং সেন্সেশনটা এটা কোন মায়াজামের আন্ডারে পড়বে? এই বার্নিং কথাটা বললো, এস এম পুরো নামটা আমি জানি না। এস এম মামুন, এস এম মামুন। হ্যাঁ, এই বার্নিংটা কোন মায়াজামের আন্ডারে পড়বে? বার্নিং, এই যে স্যার জ্বালাটা। হ্যাঁ স্যার সাইকোটিক হ্যাঁ, সাইকোটিক সাইকোটিক সাইকো, সোরা সোরা সোরা। বার্নিং সারা জীবন, বার্নিং হচ্ছে সারা জীবন সোরা। কেন সোরা? সোরার সঙ্গে একটা সম্পর্ক আছে। আমরা সালফারকে তো ইয়ে বলি, কিং অফ সোরা বলি। তো সালফার কি বারুদ থেকে হয়তো, তো বারুদে পুড়ে গেলে পরে কারো যদি ওই একটু মানে এটা যদি অনুভূতিটা নেওয়ার ইচ্ছে থাকে, তাহলে কি করতে হবে? কালি ফটকা ইয়েগুলো না হাতের দিক দিয়ে ধরে রেখে ইয়ে করতে হবে। আর যদি কপালগুলো যদি পেছন দিক দিয়ে যদি ওটা বেরিয়ে আসে, তাহলে সে বুঝতে পারবে যে জ্বালা কাকে বলে। হ্যাঁ, এগুলো ছোটবেলায় দু একবার আমি পেয়েছি, সেই জন্য হাড়ে হাড়ে জানি এই জ্বালা কি। জ্বালা কিন্তু সবসময় কিন্তু ইন জেনারেল হবে, এটা হচ্ছে সোরার সোরার প্রকাশ। ঠিক আছে, ছোড়ার প্রকাশ। এবং এই যে ফটোফোবিয়া, যেটা এখানে সেন্সিটিভনেস বলা হচ্ছে, মানে এই যে সংবেদনশীলতা, ফোড়া হচ্ছে সেন্সিটাইজিং মায়াজম, অর্থাৎ সংবেদনশীল মায়াজম, সোজা কথা। স্যার, স্যার আমার এটা কি ফটোফোবিয়া হবে স্যার? হ্যাঁ, অবশ্যই ফটোফোবিয়া, অবশ্যই আমি তো ফটোফোবিয়া। আমি তো স্যার লাইটের দিকে তাকাতে পারি স্যার, লাইটের দিকে তাকালে কোনো সমস্যা হয় না স্যার। না, সবেতে এটা তো ইন্ডিভিজুয়াল ব্যাপার। কার কোনটা অসুবিধা হবে এটা নির্দিষ্ট, সব লাইটেই হতে হবে এমন কোনো কথা নেই। একজনে এক এক রকম কিছু ভেরিয়েশন থাকে। হুম তার ফলে উম, এটা কেউ উজ্জ্বল আলো সহ্য করতে পারে না, কেউ মোমের আলো সহ্য করতে পারে না, কেউ তারার আলো সহ্য করতে, কেউ লাইটের, এক একজন এক একটা ম্যান টু ম্যান ভ্যারি করে এগুলো। কিন্তু মূল কথাটা হচ্ছে আলো সহ্য করতে পারে। এই যে আলো সহ্য করতে, তারপর সেন্সিটিভ, চোখটা কুঁচকে থাকবে, চোখটা কুচকাবে, হাত দিয়ে ডেকে ধরবে, এই ধরনের সে এক্সপ্রেশন গুলো সে কিন্তু দেবে। মানে এই যে ব্যাপারটা, যেটা এটা মূলত কিন্তু সোরার ফেনোমেনা। সোরার ফেনোমেনা এইটা এইটা কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হলে মুশকিল আছে। এই সোরার কিন্তু এইটাই হচ্ছে একটা বৈশিষ্ট্য, কি তার সেন্সিটিভনেস, সংবেদনশীলতা। এটা যে সোরার বৈশিষ্ট্য। বার্নিং যদি থাকে, তাহলে বার্নিং হলে পরে সোরা হয়ে গেল। আর এই ফোবিয়া তো এখানে বলছে, ফোবিয়া কথাটা দেখি তাহলে একটা এই যে নাম যেটা ফটোফোবিয়া, এই ফটোফোবিয়াটা কি বলতে কি বোঝায় আসলে? ফটোফোবিয়া বলতে একটু যদি আমরা একটু ডিকশনারি যদি কনসাল্ট করি, তাহলে কিন্তু আমরা কি পাবো? সেখানে কি বলছে? অ্যাবনর্মাল ভিজুয়াল ইনটলারেন্স টু লাইট। অ্যাবনর্মাল ভিজুয়াল ইনটলারেন্স টু লাইট মানে ব্যাপার হচ্ছে যে এই এই ভিজুয়াল মানে দেখতে আর কি, মানে অ্যাবনর্মালি মানে আর কি, সে কি লাইটটা দেখতে বা ইনটলারেন্স, লাইটটা সহ্য করতে পারে না। এই সহ্য করতে পারে না, এই যে অসহ্য যেটা, এইটা কি সেন্সিটিভ বলে। ইংরেজিতে বলছে অ্যাবনর্মাল ভিজুয়াল ইন্টারেন্স অফ, এইটা বলে ফটোফোবিয়া বলতে। তাহলে দেখা যাচ্ছে যে একটা ওয়ার্ডের মধ্যে থেকে কিন্তু আমরা মায়াজমটাকে চিনে নিতে পারছি। এটা হচ্ছে মায়াজম। এই যে চিনে নিতে পারলাম, এই চিনে নেওয়াটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এইভাবে আমাদের চিনতে হবে। কিন্তু আমি প্রতিটি খুঁটিয়ে খুঁটিয়ে আমি মায়াজম সবসময় যে করছি তা না, কিছু কিছু অমিটও করছি। কারণ ঘটনা হচ্ছে কি, যে একসঙ্গে সব দিয়ে দিলে পরে মহা মুশকিল হয়ে যাবে, সব গুলিয়ে যাবে। যেগুলো মেন যেখানে যেখানে একটু বেশি, এইগুলো করছি। আস্তে আস্তে এটা আরো একটু ইমপ্রুভ করলে পরে তখন আরো ডিটেলস করবো। এবং সেটা আমার ইচ্ছে আছে, জে এন কাঞ্জিলারের বই থেকে আমি করব। তার আগে অনেক কিছু আমাদের প্রিপারেশন দরকার আছে। কারণ জে এন কাঞ্জিলারের বইয়ে যে মায়াজম নিয়ে লেখা আছে, খুব বড় না হলেও মানে গুণগত মানে কিন্তু ওটা অসাধারণ, মানে এত অসাধারণ যে ওটা ব্যাখ্যা করতে গেলে আমার অনেক চিন্তা ভাবনা করতে হবে। কারণ জেন কাঞ্জিয়ালকে ব্যাখ্যা করা কিন্তু ছেলে খেলা নয়। হ্যাঁ, কারণ তিনি একজন স্টলওয়ার্ড, এবং আমরা এখনো মনে করি যে হ্যানিম্যানের পরে কেন্টের পরেই জেন কাঞ্জিলার। এটা গুণগত মানের দিক থেকে বলছি। ওই কপাতা বই লিখেছে এই সংখ্যার উপর ভিত্তি করে বলছি না। হ্যাঁ, তার ফলে ব্যাপার হচ্ছে যে জেন কাঞ্জিলারকে কিন্তু আমাদের ফলো করতে হবে, পাশাপাশি কেনকে ফলো করতে হবে। যদি আমাদের এই ওরিয়েন্টেশন যদি ভালো তৈরি করতে হয়, হ্যানিম্যান, কেন্ট, আর হচ্ছে জেন কাঞ্জিলার। এবং ব্যাপারটা হচ্ছে কি, যে হ্যানিম্যানের মতন মনীষাকে সরাসরি বোঝার ক্ষমতা খুব কম মানুষেরই আছে। যেমন আমি যেমন ইয়ে এম এ ম্যাথমেটিকে পিউরা পড়তে গিয়ে যতবার পড়েছি ততবারই হোঁচট খেয়েছি। এখনো আবার চেষ্টা করছি, কোনো রেফারেন্স হিসেবে যেন ওটা বেশ ভালো।
কিন্তু ব্যাপার হচ্ছে ওটা পরে ডার্ক পিকচারটাকে অনুভব করা, এটা বেশ কঠিন, বেশ কঠিন। এবং কেন্ট হচ্ছে এই কঠিন কাজটাই করে দিয়ে গেছে। তিনি শুধু ওইটা থেকে করেছেন তা নয়, তার সঙ্গে তিনি ইয়ে থেকেও করেছেন, হেরিং গাইডিং সিমটম থেকেও তিনি করেছেন। ফলে এই কেন্ট হচ্ছে কি একদম গ্লুকোজ ফর্মে আমাদের দিয়েছেন। ফলে কেন্টের ইংরেজি ভাষাটাও খুব সহজ। ফলে একটু চেষ্টা করলে এটা আমরা পেরে যাব। ফলে তাহলে এই ফটোফোবিয়া নিয়ে তাহলে বোঝা গেল এটা শরিক কমপ্লেন, মূলত শরিক কমপ্লেন। দেখবেন অনেকে এরকম বলে, দেখবেন অনেকে আছে যে রাত্রিবেলায় বলে যে আলো জেলে ঘুমোলে আবার আলো জ্বাললে আমার ঘুম হয়, আলো নেভাতে হবে। তার মানে এটাকে ঠিক ফটোফোবিয়া বলা যাবে না। এটা হচ্ছে একটা সেন্সিটিভনেস, আলোর প্রতি একটা সেন্সিটিভনেস। আলো জ্বাললে পরে তার যেন ঘুমটা আসতে চায়। চোখে যে অসুবিধা হচ্ছে এই কথাটা সে বলে না, হয়তো সে বলে ঘুমটা যেন আসছে, অন্ধকার হলে যেন ঘুমটা আসে। এইবার এই যে ব্যাপারটা যেটা, এইগুলো কিন্তু এই সবই সোরার আন্ডারে পড়ে যাবে, কিন্তু শরিক ম্যানিফেস্টেশনের মধ্যে পড়ে যাবে। আইটা কিন্তু এমন একটা জিনিস, আয়ের মধ্যে সোরা যেমন একটা ব্যাপার আছে, এবং আয়ে কিন্তু সিপিলিটিক স্টিগমাও কিন্তু ভালো রকম থাকে, এমনকি সাইকোটিক স্টিগমাও থাকে। ফলে সেইগুলো আমাদের দেখে দেখে বুঝে বুঝে করতে হবে, সেই অনুযায়ী কাজ করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো। এবার আসা যাক এরপরে কি আছে। এরপরে আছে ল্যাক্রিমেশন অ্যান্ড ডিম ভিশন, জন্ডিসড আইজ, ইনফ্লেমড আইজ উইথ মেনি ব্লিস্টার্স। ল্যাক্রিমেশন মানে হচ্ছে চোখ থেকে জল পড়া, ডিম ভিশন মানে হচ্ছে অস্পষ্ট দৃষ্টি বা অস্পষ্টভাবে দেখতে পাওয়া, জন্ডিসড আই মানে হচ্ছে নেবাগ্রস্ত চোখ, মানে হচ্ছে চোখটার ভেতরটা হলুদ, সাদা অংশটা হলুদ হওয়া, এটাকেই সাধারণভাবে বলা হচ্ছে। অ্যান্ড ইনফ্লেমড আইজ উইথ মেনি ব্লিস্টার্স মানে হচ্ছে চোখে ব্লিস্টার মানে ফোস্কার মতো, মানে ইনফ্লেমও হচ্ছে, আবার তার সঙ্গে ফোস্কাও দেখা যাচ্ছে। এই পাশাপাশি এইগুলো দেখা যাচ্ছে চোখের লক্ষণে। ঠিক আছে, ধন্যবাদ। এখানে একটা কথা বলতে ভুলে গেছি, এরপরে একজনকে জিজ্ঞেস করো তো, দীপেন। হ্যাঁ স্যার। এই যে ফটোফোবিয়াটা আমি কেন্টের রেপার্টরিতে কোথায় পাবো? আচ্ছা, এস এম মোমিনুল হক স্যার, আপনি উত্তর দেন। এস এম মোমিনুল হক স্যার, আপনি স্যারের প্রশ্নের উত্তর দেন। এস এম মোমিনুল হক। আচ্ছা, উনি মনে হয় শুনতে পাচ্ছেন না। নেক্সট দেখো। সুপার ক্লাসিক্যাল হোমিও একটা আছে, উনি যদি উত্তর দেন। জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ নমস্কার স্যার, স্যার প্রশ্নটা কি স্যার একটু প্লিজ? ফটোফোবিয়াটা রেপার্টরিতে কোথায় পাবো? কেন্টের রেপার্টরি। স্যার স্যার ফটোফোবিয়া সম্ভবত স্যার আই অথবা কোনটা? ভিশনে পাওয়ার কথা স্যার, ফটোফোবিয়া। একজনকে হবে কি হবে না, কোনটা তিনি আচ্ছা, তন্ময় কুমার দত্ত, আপনি বলুন কোথায় পাবো? মাইন্ডে হবে কি? আমার হচ্ছে মাইন্ডে হবে। মাইন্ডে হবে? স্যার আমি ফটোফোবিয়া মাইন্ডে? আমি বলবো? হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে। স্যার আচ্ছা, শিওর করে বলুন যে কিসে হবে, কোথায়? নিশ্চিত হয় আই চ্যাপ্টার আছে স্যার। একজন দিয়েছেন। নাম্বার পেজ থেকে স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা ব্যাপার হচ্ছে ফটোফোবিয়াটা তো ভিশনের বিষয় নয়, এটা আয়ের বিষয়ে, মানে আয়ের এটা তো আয়ের বিষয়, এই সেন্সিটিভনেসটা, সেই জন্য ওটা আয়েতে পাওয়া যাবে। এটা তো আমাদের কি বলে, রিপন স্যার তো বারে বারে এইভাবে এই জায়গাগুলো আলোচনা করছেন, ধরছেন। তা আমি তো একটু ধরে দেখলাম,
যে এটা কতটা ঢুকেছে, কারণ রিপন স্যার খুব আন্তরিকভাবে পড়াচ্ছেন, কিন্তু এটা তো অস্বীকার করলে হবে না। একদম ধরে ধরে একদম স্টেপ বাই স্টেপ উনি চেষ্টা করছেন। তা আমি তাই পাশাপাশি আমি অত বেশি রেপার্টরিতে ঢুকবো না, কিন্তু মাঝে মাঝে বিশেষ বিশেষ জায়গায় আমি ঢুকবো, ঢুকে দেখবো যে কে কিরকম পারছে। হুম। তারপরে হ্যাঁ, ওটা সেন্সিটিভ ওটা আছে বটে, ওটা এখন না, ওটা ফটোফোবিয়া ওটা একই রকম প্রায় ওটা। হুম। প্রায় একই রকম, খুব সূক্ষ্ম ডিফারেন্স করা খুব মুশকিল হয়ে যায় অনেক সময় পেশেন্টের কথা থেকে। যাই হোক, এটা হয়ে গেল। এরপরে কি আছে? এরপরে আছে এই যে পড়লাম ল্যাক্রিমেশন অ্যান্ড ডিম ভিশন, চোখ থেকে জল পড়া এবং ঝাপসা দেখা। জন্ডিসড আইজ মানে হচ্ছে ওই চোখটা হলুদ হয়ে যাওয়া, চোখের ভেতরের অংশগুলো সাদা অংশগুলো জন্ডিসড মনে হয়, নেবাগ্রস্ত মনে হচ্ছে। তারপরে আছে ইনফ্লেমড আইজ উইথ মেনি ব্লিস্টার্স, ওই ফোস্কা অনেকগুলো ফোস্কার মতো পড়ে যাচ্ছে এবং ইনফ্লামেশন হয়ে যাচ্ছে চোখে, প্রদাহ। এই আচ্ছা, লাইনটা। এই যে জন্ডিস আই বলেছে, জন্ডিস আই বলেছে, জন্ডিস আই কিন্তু আমি যদি রেপার্টারিতে যদি আমি কেন্টের রেপার্টারিতে যদি দেখি আয়ে, সেখানে ডিসকালারেশনে জন্ডিস বা ইয়েলো দেয়া নেই। এই জন্ডিসটা তাহলে আমরা স্যার এটা স্কিনে পাওয়া যাবে, স্কিন ইয়েলো, স্কিনে পাওয়া যাবে স্যার। আচ্ছা, যাকে স্কিনে জিজ্ঞাসা কোথাও করবো তখন বলাটা ভালো। পাবেন না, ইয়েলোর আগে কিছু আছে আরো? ডিসকালারেশন আছে স্যার। হ্যাঁ, এই এই কথাটা ওইভাবে বলতে হবে, স্কিন ডিসকালারেশন ইয়েলো, ইয়েলো, স্কিন ডিসকালারেশন ইয়েলো হবে স্যার। ঠিক আছে, এইভাবে বলতে হবে। বলার একটা নিয়ম আছে, তো আমরা লেখার সময় একটা কমা দিয়ে দিয়ে লিখি, ঠিক আছে? তাহলে এইটা কিন্তু এই ডিসকালারেশন, এই যদি বলে জন্ডিস, আমাদের কেন্টের বই খুঁজে পাবো না আমরা, ওর মধ্যে ডিসকালারেশন আই নেই ওখানে। তো কিন্তু জন্ডিস হলে পরে চোখটা তো আমাদের চোখটা দেখেই বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডিটেক্ট করি। তো সেইখানে তাহলে ব্যাপার হচ্ছে কি, ওই ডিটেক্ট করলে পরে তখন আমাদের খুঁজতে হবে, স্ক্রিনারে চলে যেতে হবে। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই জায়গাটা কিন্তু একটু ধরা মুশকিল আছে। জন্ডিসটা কোথায় দেখবো এটা ধরাটা তো বেশ মুশকিল আছে যদি আমাদের না জানা থাকে। তাহলে আমরা এইটুকু পেলাম। এরপরে এরপরে কি আছে পড়ো? হ্যাঁ স্যার, এরপরে আছে বার্নিং ইন আইজ মর্নিং অ্যান্ড ইভিনিং, সকাল এবং সন্ধ্যায় চোখের মধ্যে জ্বালা ভাব। গ্রিনিশ বার্নিং ডিসচার্জ পরে from পরে the- ওটা ওটা আচ্ছা, পরে পরে একটা লাইন বার্নিং দিয়ে যেটা হচ্ছে, এটা কোন মাইজেবেল আন্ডারে আসবে? थोड़ा सर। আচ্ছা হ্যালো হ্যাঁ স্যার। হ্যালো আচ্ছা আমি একটু মাঝখানে ডিস্টার্ব করছি। জন্ডিসড আই কথাটা আলোচনাতে মনে ওই জায়গাটা একটু বলতে চাইছি যে আই এর আন্ডারে ইয়েলোনেস বলে একটা কথা আছে, আই ইয়েলোনেস, এটা কি জন্ডিসড আই বলা যাবে? হ্যালো হ্যাঁ ওনার স্যার। হ্যাঁ শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। এবার হ্যাঁ শুনতে বলছি পাচ্ছি। যে কেন্ট রেপার্টরিতে আই এর আন্ডারে ইয়েলোনেস বলে একটা কথা আমিও আছে। এটা বলতে চাইছিলাম স্যারকে, আমি লিখলাম যার জন্য আয়ের মধ্যে ইয়েলোনেস আছে। হ্যাঁ আই ইয়েলোনেস একটা রুব্রিক আছে, এটা কি জন্ডিসড আই বলা যাবে? এখন সেটা বলতে গেলে পরে আদার্স আরো দেখতে হবে, শুধু ইয়েলো দেখে কি বলা যাবে? ওখানে এখন ওখানে কনজাংটিভা বলে বা অন্য কিছু সেরকম বলা নেই, শুধু বলা আছে ইয়েলোনেস। না স্যার, অর্ণববাবু মনে হয় ওটা হবে না, কারণ আমার কাছে হেরিং আছে সামনে, ওখানেই দেওয়া আছে ইওলোনেস অফ কনজাংটিভা। ইয়েলোনেস হলেই যে সেটা ইয়ে হবে, জন্ডিস হবে, এটা জোর দিয়ে কি বলা যায়? ইয়েলো কিন্তু অনেকেই না স্যার, ওখানে আরো ওখানে আরো তিনটে সাব রুব্রিক আছে, ওখানে আরো তিনটে সাব রুব্রিক আছে। আই ইয়েলোনেস একটা যে লোয়ার পার্ট অফ, একটা যে আই ইয়েলোনেস স্পট অন আই, আর একটা যে আই ইয়েলোনেস ইয়েলো ব্রাউন রিংস অ্যারাউন্ড। এই যে এইটা কিন্তু ব্যাপার হচ্ছে জন্ডিস হতেও পারে নাও হতে পারে।
আর জন্ডিস হতে গেলে শুধু মানে আমি শুধু ইউরোলজি থেকে কনফার্ম হবো না, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড জন্ডিসের সিমটম ডায়াগনোসিস করতে হবে। তো না, ডায়াগনোসিসটা সে তো অবশ্যই, কিন্তু এখানে জন্ডিসড আই যখন কথাটা বলা হচ্ছে, তার মানে আই এর মধ্যে আমরা জন্ডিসের সিমটম বলতে ইয়েলোনেসই পাই, আর তো কিছু পাই না। সেই অর্থে জন্ডিস আই যদি বলা হয়, তার মানে আমরা ধরবো যে চোখটা হলদেটে। হতে, হ্যাঁ সেইখানে সেটা এই রুব্রিকটা সেখানে ভাবা যায় কিনা, আমার মনে হয় এটা ভাবা যাবে। এটা ভাবা যাবে, কিন্তু কনফার্ম হতে গেলে আমাকে করতে হবে। কনফার্ম হতে গেলে জন্ডিসের আদার ডায়াগনোসিসটা আমার দরকার। ঠিক আছে, হ্যাঁ, সে তো শুধু অবশ্যই। স্যার ইউরো না, জেনারেলাইটিসে জন্ডিস বলে একটা অপশন আছে। কেটে বইয়ে আছে কি? হ্যাঁ, কেটে কেন্ট রেপার্টরিতে আছে। আচ্ছা, জন্ডিস যখন হয় অ্যাকচুয়ালি আই এর যে ওটা পাশে লেখা কনজাংক্টিভাটা, আছে। হ্যালো হুম, হ্যালো হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। কনজাংক্টিভা হচ্ছে ট্রান্সপারেন্ট, হ্যাঁ, আই এর কনজাংক্টিভা হচ্ছে ট্রান্সপারেন্ট, এবং একটা প্যালপেবল কনজাংক্টিভা থাকে, একটা বালবার কনজাংক্টিভা থাকে। প্যালপেবল হচ্ছে যেখানে আইলিডের ভেতরের পার্টটা, আর বালবারটা হচ্ছে যেখানে আমরা যে সাদা পার্টটা দেখতে পাই, অ্যাকচুয়ালি বাইরে স্ক্লেরাটাকে আমরা দেখতে পাই সাদা পার্ট, এই জায়গাটা ইওলেন্সটা সব থেকে বেশি ধরা পড়ে। সেই জন্য জন্ডিসের ক্ষেত্রে যেটা মূলত ধরা পড়ে সেটা ইওলোইস ডিসকালারেশন অফ দ্য কনজাংক্টিভা। হ্যাঁ, কনজাংক্টিভাটা যদি ইওলেস হয় সেটাই হচ্ছে জন্ডিসের একটা মোটামুটি ভাবে বলা যেতে পারে শিওরেস্ট সাইন, এবং যার জন্য আমরা জন্ডিস দেখবার সময় আমরা সেই কনজাংক্টিভা লোয়ার লিড গুলোকে নিচের দিকে টেনে বালবার কনজাংক্টিভাকেই আমরা অবজার্ভ করি, এবং সেখান থেকে জন্ডিসটা সব থেকে ভালো ধরা পড়ে। আর যেটা, হ্যাঁ, কেন্টের রেপার্টিজম যে এই যে যেগুলো কি অ্যারাউন্ড, যেটা আছে ব্রাউন রিং অ্যারাউন্ড, সেটা হচ্ছে আসলে আই বল, মানে আই এর চারিদিকে লিকুইড এই জায়গাগুলোকে বোঝায়। হ্যাঁ, সেটা যে কোনো কারণে ডিসকালারেশন হতে পারে, কিন্তু জন্ডিস হলে মূলত আমরা কনজাংক্টিভাটাকেই দেখে থাকি। এবং এই এই জন্ডিসের ব্যাপারটা হচ্ছে কি, যেটা জেনারেল জন্ডিস একজন বললেন, ওটা কিন্তু স্কিনের আন্ডারই ওখানে দেখতে বলা হয়েছে। হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে যে যে কোনো ইউরেনাস দেখলেই আমরা ঝট করে বলে দেবো জন্ডিস হয়েছে, এটা বলার আগে একটু না, আমাদের মানে আই এর ক্ষেত্রে সাধারণত কনজাংক্টিভাতেই মূলত ধরা পড়ে। হ্যাঁ, আর স্কিন তো মূলত জন্ডিসে স্কিনতেই দেখা হয়, স্কিনের অনেক জায়গায় ইয়েলো ডিসকালারেশন আসতে পারে, কিন্তু জন্ডিসের ক্ষেত্রে ডিসকালার আসে ইয়েলো। তবে সব জায়গায় ভালো বোঝা যায় না, স্কিনে সবসময় জন্ডিসের ডিসকালারেশনটা ঠিক বোঝা যায় না, আমি যেমন নেলভে, কনজাংক্টিভা, এগুলো ভালো বোঝা যায়। আমি বেশ কিছু পেশেন্ট পেয়েছি যাদের আই কিন্তু ইয়েলো নয়। বেশ কিছু পেশেন্ট পেয়েছি আই বোঝা যাচ্ছে না ইয়েলো, কিন্তু তার হ্যাঁ, বমি ভাব exception। এইসব দেখে ডাক্তাররা ওষুধ দিয়ে কিছু হয়নি, তারপর ডাক্তাররা টেস্ট করতেই ধরা পড়ে গেছে জন্ডিস। হ্যাঁ, এরকম actually test করা উচিত, ল্যাটেন্ট জন্ডিস বলে একটা টার্ম আছে, ল্যাটেন্ট জন্ডিস, যেখানে কিন্তু অবশ্যই। ম্যানিফেস্টেশনটা বোঝা যায় না, সেখানে স্কিন চুলকায়, আর পরীক্ষা দিলে তখন বিলিরুবিন লেভেল হাই পাওয়া যায়। অ্যাকচুয়ালি ল্যাটেন্ট জন্ডিস বলা হয়। বিলিরুবিন ল্যাটেন্ট লেভেল জন্ডিস না বলে। দেখে জন্ডিস বলা যায় না। বিলিরুবিন লেভেল দেখতেই হবে জন্ডিস হতে গেলে, জন্ডিস শিওর হতে যে গেলে। ওটা গেলে ওই কনফার্ম করতেই হবে। স্যার আমার জন্ডিস একজন ডাক্তার বন্ধুর সব সময় 2.5 বিলিরুবিন থাকে, অথচ তার জন্ডিস না। না, সেটা হতে পারে, সেটা ওটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে। আমাদের এক বন্ধু ছিল, তার সবসময় 100 গায়ের টেম্পারেচার, কিন্তু নর্মাল, তার ক্ষেত্রে ওটা নর্মাল। এগুলো তো ব্যতিক্রম কিছু, এটাকে তো ইগনোর করলে সাইকোটিক হবে ম্যানিফেস্টেশন, এটা না, ওটা সাইকোটিক ওই ম্যানিফেস্টেশন। গিলবার্ট সিনড্রোম বলে, হ্যাঁ গিলবার্ট আছে সিনড্রোম। স্যার, আমার আরেক বন্ধুর আছে 170/110 প্রেশার, কিন্তু যখনই তাকে প্রেশার ওষুধ দেওয়া হয় তার মাথা ঘোরায়, অথচ প্রেশার ওষুধ না দিলে ভালো থাকে। ও কিছু কিছু এরকম ব্যতিক্রম থাকে, ওগুলোকে হিসেবে আনা যাবে না। ওগুলো ওই ব্যক্তির জন্যই হিসেব, অন্য অন্য জেনারেলাইজ হিসেব দিয়ে তাকে হিসেব করা যাবে না। আচ্ছা, এরপরে তাহলে আমরা জন্ডিস থেকে বেরিয়ে আসলাম। হ্যাঁ, এবার এরপরে কি আছে? এরপরে আছে গ্রিনিশ ডিসচার্জ ফ্রম দ্য আইজ, চোখের ওই সবুজ সবুজাভ যে স্রাব নিঃসরণ। এই যে গ্রিনিশ ডিসচার্জ, যে কোনো গ্রিনিশ ডিসচার্জ সাইকোটিক এর নেচার। এটা কিন্তু খুব কোনো বিষয়, এটা কিন্তু ইন্ডিকেশন। এটার মানে এই নয় যে গ্রিনিশ ডিসচার্জ দেখেই আমি তাকে ওই অ্যান্টিসাইকোটিক দিয়ে দেবো, এরকম ব্যাপারটা না। অনেক শরীর মেডিসিনও এই গ্রিনিশ ডিসচার্জ পাওয়া যেতে পারে।
কিন্তু ব্যাপারটা হচ্ছে যে গ্রিনিশ ডিস এই বিষয়টা কিন্তু মূলত সাইকোটিকের নেচার। তারপরে আমাদের এই জায়গাগুলো একটু ধরে ধরে এগোতে হবে। আর যেটা মেডিসিনটা যেটা পড়ছি আমরা, এখানে সাইকোটিক ডমিনেন্ট মেডিসিন। সাইকোটিক ডমিনেন্ট মানে কি, এখানে সাইকোসিসের গুণগত মান, আমি কিন্তু সংখ্যাগত বলি না কখনো, আমি গুণগত মানের দিক থেকে বিচার করলে এটা কিন্তু ন্যাট্রামসাল কিন্তু সাইকোটিক একটা মেডিসিন। এবং এটা ব্যাপার হচ্ছে কি, আমাদের সাইকোটিক মেডিসিন অনেক আছে, তার মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা সেটা হচ্ছে থোজামেডোরিনাম, ন্যাট্রামসাল, ব্যাসিলিনাম। এই ওষুধগুলো যেন খুব বেশি গুরুত্বপূর্ণ। এর বাইরেও আছে, বাইরে নেই আমি কথা বলছি না, বাইরে অবশ্যই আছে, কিন্তু এইগুলো বেশ ডিপ অ্যাক্টিং বা গুরুত্বপূর্ণ মেডিসিন। এরপরে আমরা চলে আসবো, এরপরে কি আছে, এরপরে হচ্ছে লিডস স্টাক টুগেদার ইন দ্য মর্নিং। সকালবেলায় দুটো চোখের পাতা যেন আটকে যাচ্ছে বা চিটিয়ে যাচ্ছে, এরকম ভাব। এইখানে খুব সম্ভবত এটা ওই ডিসচার্জের জন্য এটা হয়, আঠা চটচটে আঠালো ডিসচার্জের, খুব সম্ভবত এটা আমি কনফার্ম বলতে পারছি না, কিন্তু আমার মনে হচ্ছে তাই। এটা আমি ঠিক কনফার্ম কেউ বলতে পারবে কি এটা ওই ডিসচার্জ ছাড়া এমনি স্টাক হয়ে যায়, মানে জুড়ে যায়? কিন্তু অনেক সিনিয়র এখানে আছে। হ্যালো, হ্যাঁ স্যার, কেউ কি স্যার স্যারদের মধ্যে কেউ কি বলবেন যে এই জায়গাটা একটু যদি ক্লিয়ার করেন? পার্থপ্রদীপ স্যার। এখানে যেহেতু ডিসচার্জের পরে স্টাক টুগেদার বলা হচ্ছে, তাহলে এটাকে ইন্টেলিজেন্স দিয়ে ধরতে হবে আর কি, যে এটা ওই ডিসচার্জের জন্যই। এছাড়া জুটতে পারে কিনা এটা হতে পারে যদি সেখানে কোনো প্যাথোলজি কোনো ডেভেলপ করে, যেমন হয়তো ওখানে একটা প্যারালাইটিক কন্ডিশন হয়েছে বা এটা সেটা কোনো, বা একটা ইনফ্লামেশন হয়েছে, তখন সেটা তো বলবে। কিন্তু এমনিতে ওই ডিসচার্জের পরে যেটা খুব একটা প্যাথোলজি দেখা যাচ্ছে না, সেখানে তো ডিসচার্জের জন্য এটা ধরে নেওয়া যায়, এটা আমার মত। হ্যাঁ, থ্যাংক ইউ। খুব যুক্তিপূর্ণ কথা, অত্যন্ত যুক্তিপূর্ণ কথা। তারপরে বলছে যে গ্র্যানুলার লিড। হ্যাঁ, গ্র্যানুলার লিড। তারপরে আছে তো গ্র্যানুলার লিড, তো দানা দানা মতন ইয়ে হয়ে যায় ওখানে ওই পাতার মধ্যে। এইগুলো কিন্তু আমি খুব একটা পেয়েছি বলে আমার মনে পড়ছে না। কেউ কি পেয়েছেন এবং গ্র্যানুলার লিড অনেক পেয়েছেন? আর দুই একটা হয়তো পেয়েছি আমার মনে পড়ছে, সেইভাবে উল্লেখযোগ্যভাবে আমার মনে পড়ছে না এই মুহূর্তে। ইদানিংকালে তো পেয়েছি বলে মনে পড়ছে না। এটা কি কেউ পেয়েছেন এরকম গ্র্যানুলার লিড? কি পেয়েছেন? হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ, বল। গ্র্যানুলার লিড আমরা পাই আমাদের আইলিডে দু রকমের গ্ল্যান্ড থাকে। একটা গ্ল্যান্ডকে বলা হয় গ্ল্যান্ড অফ জাইস, আর একটা গ্ল্যান্ডকে বলা হয় গ্ল্যান্ড অফ মোল। হ্যাঁ, এই যে গ্ল্যান্ড অফ জাইস গুলো চোখের পাতাতে থাকে, সেখানে কিন্তু অনেক সময় গ্র্যানিউল হয়। হ্যাঁ, যেটাকে আমরা সহজ প্যাথোলজিক্যাল ভাষায় ক্যালিজিয়ন বলে থাকি। হ্যাঁ, একাধিক বা টার্সাল টিউমারও এগুলোকে বলা হয়। একটা দুটো হতে পারে, অনেকগুলো হতে পারে, যেটাকে আমরা টার্সাল টিউমার বলে থাকি বা ক্যালিজিয়ন বলে থাকি। এটা কিন্তু পাওয়া যায় আমি খুব কম পেয়েছি, দু একটা তো পেয়েছি, এরকম হবে না, পাওয়া যায় আর কি। হ্যাঁ আর একবার ক্লাসে ডিডি ব্যানার্জি একটা এরকম কেস আমাদের ইয়ে করেছিলেন, হ্যাঁ হ্যাঁ। ক্লাসে একটা ডেমনস্ট্রেট করেছিলেন ডিডি ব্যানার্জি। সেইটা স্যার ওই আমাদের আঞ্জনিটাও তো চোখের পাতার ওপরেই হয় এবং চোখের পাতার ধারেও হয়, হ্যাঁ, যেটা স্যার আচ্ছা, টার্সাল টিউমার বললেন, ওটাই আঞ্জনিটা আঞ্জনি আর হয়, কি, যেটা আমরা বাংলায় বলি। আঞ্জনিটাকে বলা হয় স্টাই আর কি। হ্যাঁ, STOI, স্টাই বলা হয়। হ্যাঁ, স্টাই। আঞ্জনিটা যেটা হয়, স্টাইটা হয় যেটা একদম মার্জিনে হয়। হ্যাঁ, মার্জিনে গ্ল্যান্ড অফ মোলস থাকে, তার ইনফ্লামেশনটা কি বলা হয়, মানে স্টাই মার্জিনে হয়। কিন্তু যেটা মানে ক্যালিজিয়ন বা টার্সাসিস বা যে গ্র্যানিউল গুলো আমরা পাই, সেটা কিন্তু মার্জিনের থেকে একটু উপরে আইলিডের ভেতরে হয়, এবং হাত দিয়ে যদি আমরা লিডটাকে টাচ করবার চেষ্টা করি, তখন কিন্তু আমি গ্র্যানিউল গুলোকে ফিল করতে পারি। এবং একটু বলি আমি এখানে, আমাদের মধ্যে এই তপন কিন্তু আয়ের উপর একটা আলাদা পড়াশোনা আছে, যাই জন্য আমরা যখন কোনো আয়ের উপরে যদি কোনো রকম আমাদের সমস্যা হয় বা কিছু যদি হয়,
তখন আমরা সবাই তপনের সঙ্গে আমরা একটু পরামর্শ করি যে আমি কি ইনস্টিটিউট হবে। অফ অকুলার সায়েন্সে দীর্ঘদিন প্রফেসরই করেছি, হ্যাঁ, আইয়ের উপরে। ইনস্টিটিউট অফ অকুলার সায়েন্সে স্যার পড়াতাম এটা আই। এটা হচ্ছে কেন? এটা কি ইনফ্লামেশন না কোনো মায়োজমেটিক ডিসক্রাসিয়ার জন্য আচ্ছা, হচ্ছে? যেটা স্টাই যেটা মার্জিনে, যেটা একটু আগে বললেন, কি একজন বললেন যে আঞ্জনি যেটা হয়, সেটা কিন্তু ইনফেকশনের জন্য হয়, হ্যাঁ। এবং এই ইনফেকশনটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই যে যেখানে আমাদের রিফ্র্যাক্টিভ এরর থাকে, অর্থাৎ চোখের পাওয়ারটা ঠিক নয়, অথচ সেই পাওয়ারটার জন্য কারেকশন করে চশমা দেওয়া হয়নি, এদের রিপিটেড হয়। আর যদি কনস্টিপেশন থাকে, হ্যাঁ, কনস্টিপেশনের জন্য এটা হয় স্টাইটা। আর যদি মাথায় খুশকি থাকে, হ্যাঁ, মানে মাথার খুশকি, কনস্টিপেশন এবং রিফ্র্যাক্টিভ এরর, এই জন্য আমাদের যেটা মানে একদম মার্জিনে যে ইনফ্লামেশন গুলো ফোলাগুলো হয়, যে স্টাইটা হয়, সেটা মার্জিনে হয়। আর যেটা ক্যালিজিয়ান যেটা হয়, যেটা আইলিড হয়, এখান থেকে গ্র্যান্ড অফ জাইস থেকে আমাদের একটা সিক্রেশন হয়, হ্যাঁ, সিবেসিয়াস সিক্রেশনটা হয় অ্যাকচুয়ালি, যেটা স্কিনে বেরোয়, সিবেসিয়াস সিক্রেশন। এই সিক্রেশনটা হবার সময় যে মানে আমাদের যে ডাক্ট গুলো রয়েছে, সেই ডাক্ট গুলো ব্লক হয়ে যায়। ডাক্ট গুলো ব্লক হয়ে গিয়ে সেখানে ভেতরে এই জিনিসটা জমে জমে একটা টিউমার লাইক স্ট্রাকচার তৈরি করে। অ্যাকচুয়ালি এটা সাইকোটিক অরিজিন, হ্যাঁ, একটা টিউমার লাইক অরিজিন ডেভেলপ করে। এখান থেকে আমরা কিন্তু ওই গ্রানিউল গুলোকে পাই, বা আমরা ওই মানে ইয়েগুলোকে পাই, আপনার মানে ওই ক্যালিজিয়ান গুলোকে পাই। আর স্টাইলটা হচ্ছে যেটা বলে মার্জিনে যেটা হয়, সেটা কিন্তু ইনফ্লামেশনের জন্য হয়। তার কারণ হচ্ছে তিনটে বললাম। একটা হচ্ছে রিফ্র্যাক্টিভ এরর, মানে ঠিক মতো চোখে দেখতে পায় না অথচ চশমা নেওয়া নেই। দ্বিতীয়ত হচ্ছে মাথার খুশকি। তৃতীয়ত হচ্ছে আমাদের কনস্টিপেশনে হতে পারে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার আর কি এই গ্রানিউল গুলোর। থ্যাংক ইউ স্যার। স্যার আমি একটু গ্রানুলের একটা কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি আর একটা কথা একটু বলে নিচ্ছি। একটু আগে জন্ডিস নিয়ে সবাই আলোচনা করছিল, তো অনেক সময় দেখা যায় যে যে বিলিরুবিনটা বেশি থাকে অথচ জন্ডিস নয়, সেটাকে আমরা বলি গিলবার্ট সিনড্রোম। গিলবার্ট সিনড্রোম যদি কারোর থাকে, তাহলে কিন্তু জন্ডিস নয়, অথচ তার ব্লাডে বিলিরুবিনটা হাই থাকে। এটাকে গিলবার্ট সিনড্রোম বলা হয়। একটু আগে কে একজন বলেছিলেন তার বন্ধুর 2 এর উপরে কুনাল স্যার থাকে। বলে, হ্যাঁ হ্যাঁ আমার বন্ধুর কথা আমি বলেছিলাম, কুনাল স্যার বলেছেন সেটা গিলবার্ট। হ্যাঁ, ওটা হচ্ছে গিলবার্ট সিনড্রোম, হ্যাঁ, GILBER, গিলবার্ট, SINDROME, গিলবার্ট সিনড্রোম। ধন্যবাদ স্যারকে এই জায়গাটা তুলে ধরার জন্য। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে স্ক্রোফিউলাস ইনফ্লামেশন অফ দ্য কনজাংটিভা। হ্যাঁ, দাঁড়িয়ে যান। স্কোপুলাস নিয়ে কিন্তু অনেক কিছু বলার আছে। স্কোপুলাস বলতে যেটা এখন এটা আচ্ছা তপন তুই বল, তুই এটা ভালো বলবি আশা করছি। স্কোপুলাস নিয়ে যেটা বলা আছে সেটা আমি জানি, কিন্তু কথা হচ্ছে যে এটা বেটার হচ্ছে তুই বললে ভালো হবে আমার হচ্ছে। স্কোপুলাস ইনফ্লামেশন অফ দ্য মোটামুটি স্কোপুলাস ইনফ্লামেশন অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখানে কতগুলো গ্ল্যান্ড ফুলে উঠতে দেখা যায়, হ্যাঁ, গ্ল্যান্ড ফুলে উঠতে দেখা যায় এবং প্রচুর পরিমাণে এখানে লালও হয়ে যেতে পারে, কিংবা অনেক সময় মানে ছোট ছোট গ্ল্যান্ডুলার সোয়েলিং হয়, যাকে আমরা ফ্লিকটিনও বলে থাকি। সেই জন্য যারা কনজাংটিভাইটিস পড়েন তখন দেখা যায় ফ্লিকটিনিউলার কনজাংটিভাইটিস বলে একটা টার্ম আছে। ফ্লিকটিনিউলার কনজাংটিভাইটিস ছোট গ্ল্যান্ডের মতো ফর্ম করে, হ্যাঁ, এবং সেখান থেকে প্রচুর কিন্তু ডিসচার্জ বেরোয়, এবং সেখান থেকে কিন্তু মানে অনেক সময় পুরুলেন্টও বেরোতে পারে, কিন্তু ডিসচার্জ হয় এখানে। আর এই ডিসচার্জের ব্যাপারটা যেটা একটু যে ল্যাক্রিমাল যে টার্মটা আমরা ইউজ করলাম, যে ল্যাক্রিমেশন প্রচুর, ওই মানে ভিশন ডিমনেস ডিউ টু ল্যাক্রিমেশন, এই জায়গাটা একটু আমার মনে হয় সকলে জানলে ভালো হয়। হ্যাঁ, আমাদের যে চোখ আছে, চোখ থেকে কিন্তু সবসময় মানে আমাদের ল্যাক্রিমেশন হতেই থাকে, অর্থাৎ টিয়ারিং হতেই থাকে। এখন ব্যাপারটা হচ্ছে সেটা যদি নর্মাল টিয়ারিং থাকে, এই টিয়ারিংটা কি হয়, ল্যাক্রিমাল গ্ল্যান্ডে তৈরি হয়। টিয়ারটা ল্যাক্রিমাল গ্ল্যান্ড হচ্ছে
আমরা যদি আইবলের দিকে তাকাই, আইবলের বাইরের দিকে মানে দুটো দুটো যে আমরা অ্যাঙ্গেল পাই, একটা এদেরকে ক্যান্থাস বলা হয়। ভেতরেরটাকে বলা হয় ইনার ক্যান্থাস, বাইরেরটাকে বলে আউটার ক্যান্থাস। আউটার ক্যান্থাসের ঠিক উপরেই ল্যাক্রিমাল গ্ল্যান্ড আছে, সেখান থেকে প্রতিনিয়ত ল্যাক্রিমেশন হতেই থাকে চোখকে মানে লুব্রিকেন্ট রাখার জন্য। এটা বেরিয়ে কি হয়, আমরা যদি একদম ওই যে ইনার যে অ্যাঙ্গেল যেটাকে কোণ থাকে চোখে, সেটাকে বলা হয় ক্যান্থাস, ইনার ক্যান্থাস। ইনার ক্যান্থাসের লিডের দিকে যদি আমরা খুব ভালো করে তাকাই, দেখতে পাবো লিডের উপরে একটা ফুটো রয়েছে, জাস্ট একটা ছোট্ট পাংটা রয়েছে। এই পাংটা দিয়ে ল্যাক্রিমেশনটা অর্থাৎ চোখের জলটা নাকের ভেতরে চলে যায়। বলে না চোখের জলে নাকের জলে এক হয়ে গেছে, বেশি হলে তখন আর ল্যাক্রিমাল পাংটার মানে সেই জায়গাটা বের করে দেওয়ার ক্ষমতা থাকে না, তখন এক্সেসিভ পরিমাণটা ওভারফ্লো করে, যেটাকে আমরা ল্যাক্রিমেশন বলি। আর একটা ব্যাপার, ওই যে ল্যাক্রিমাল পাংটা বললাম, ল্যাক্রিমাল পাংটাতে একটা দাগ বেরিয়ে চলে যায় ল্যাক্রিমাল স্যাকে, যেটা নাকে রয়েছে। হ্যাঁ, সেই ল্যাক্রিমাল স্যাকের এই দাগ যদি কোনো জায়গায় ব্লক হয়ে যায়, অর্থাৎ মানে ল্যাক্রিমেশন যেটা হচ্ছে যে জলটা যদি ভেতর দিকে না যেতে পারে, দাগ যদি কোথাও ব্লক থাকে, তখন কিন্তু আমাদের ওভারফ্লো হতে থাকে। হ্যাঁ, মানে যেটাকে আমরা যদি ইনফ্লামেশন হয়ে যায় ড্যাকরিওসিস্টাইটিস বলে থাকি। এবং কিন্তু এই যে আমরা কিন্তু ড্যাকরিওসিস্টাইটিসটা এখানটায় খুব পেয়ে থাকি আর কি, যেখানে পুরুলেন্ট ডিসচার্জও হয়ে থাকে ল্যাক্রিমেশনের সঙ্গে সঙ্গে। ঠিক আছে, থ্যাংক ইউ, খুব সুন্দর আলোচনা হচ্ছে। এরপরে আমরা পাচ্ছি রেডলেস সোয়েলিং অ্যান্ড বার্নিং অফ দ্য মার্জিন অফ দ্য আইলিডস পাচ্ছি। রেডনেস বলুন, এটা রেডনেস, এখানেও কনজেশনের একটা ব্যাপার আছে, সোয়েলিং তো আছেই, প্লাস হচ্ছে বার্নিং, এগুলো সবই কিন্তু শরিকের নেচার। আচ্ছা, এরপরে কি হচ্ছে হেভিনেস অফ লিডস। হেভিনেস অফ লিডস এটা একটা আছে, হেভিনেস অফ লিডস আছে মানে চোখ এটা যেমন জেলসি ভাবে যেমন চোখের এটা ভারী থাকে, খুলতে পারে না, খুলতে চায় না, এরকম একটা ব্যাপার আছে, এরকম ব্যাপারটা এখানে বলা হচ্ছে। তারপর কি বলা হচ্ছে প্রেসিং ইন দ্য আইস হোয়েন ইউজিং, যখন চোখে কোনো কাজ করে মানে পড়াশোনা বা যাই করি, কাজ করলে পরে একটা প্রেসিং, একটা প্রেশার বা একটা প্রেশার অনুভব হয়, এই কথাটা এখানে বলছেন কে। তারপরে ইচিং অফ দ্য আইস ইন দ্য মর্নিং, ইচিং যেখানে থাকবে মানে চুলকানি, ইচিংটা যখন থাকবে তখন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে ইচিং হচ্ছে প্যাথোগনমিক অফ সোরা। ইচিং হচ্ছে প্যাথোগনমিক অফ সোরা। সোরার কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে চুলকানি, ইচিং। ফলে এইগুলো দেখে আমরা বুঝতে পারছি চোখের মধ্যে কোন মায়াজম কিভাবে এটা ইয়ে করছে, মানে এটা আমরা ধরতে পারছি। কিন্তু মাথায় রাখবেন চোখের উপর ভিত্তি করে কিন্তু প্রেসক্রিপশন করা যাবে না। চোখের এটা আমাকে রাখতে হবে, তার সঙ্গে টোটাল সব যা যা সিমটম নেওয়ার সর্বোপরি নিতে হবে, নিয়ে তারপর চিকিৎসা করবো। ওই চোখের চিকিৎসা করবো বলে আমি ওই কি করলাম, কয়েকটা সিমটম নিলাম আর ছোটখাটো কয়েকটা জিজ্ঞেস করে ইভালুয়েশন করে একটা ওষুধ দিয়ে দিলাম, এগুলো কিন্তু করা যাবে না। আর মনে রাখতে হবে চোখ কিন্তু একটা ভাইটাল অর্গানের মধ্যেই পড়ছে। হ্যাঁ, এটা স্পেশাল সেন্সারের মধ্যে পড়ছে। ফলে এই এর সিমটম। স্যার এস এম মামুন স্যার, আপনি আনমিউট করুন প্লিজ, মিউট করুন, সরি আপনি মিউট করুন, আপনি আনমিউট হয়ে আছেন। ফলে ব্যাপারটা হচ্ছে কি যে এই আয়ের ক্ষেত্রে কিন্তু এই যে কি যেন বলছিলাম, কি বলতে ইচিং আই স্যার, হ্যাঁ ইচিং নিয়ে বলছিলাম। ইচিং ব্যাপারটা কিন্তু আমরা যেখানেই পাবো সেটা বুঝতে হবে যে সেখানে সোরা উপস্থিত আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমার। তা এরপরে কি আমরা আর এগোবো? 25 তো হয়ে গেল প্রায়। এরপরে প্রশ্নোত্তর যদি থাকে, কারণ এরপরে পরে প্যারাগ্রাফটা করতে অনেক সময় লেগে যাবে। স্যার এগুলো পার্টিকুলার কিছুটা ইয়ে বলে এগুলো স্যার করে নেওয়া ভালো, এটা মানে করা যাবে, এটা সহজ আছে মোটামুটি। যতটা দুটো যায় আরেকটুখানি একটা লাইন করা যেতে পারে। হ্যাঁ, আচ্ছা হয়ে যাক, না আপত্তি কিছু। ওদের এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা নয় তো, পার্টিকুলার পার্ট তো, এর মধ্যে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা করতে পারতাম আমরা। এগুলোর উপর ভিত্তি করে তো সাধারণত আমরা ওষুধ চট করে দেই না। এরপর একটা পড়ুন।
হ্যাঁ, চার্পিং ইন দ্য ইয়ার্স ইন দ্য ইভিনিং, সন্ধ্যার দিকে হচ্ছে একটা পাখি ডাকার না একটা শব্দ অনুভব হয় কানের মধ্যে। ডিউরিং চিল অ্যান্ড ফিভার, এছাড়াও কিচির যখন কিচির শব্দ, কিচির মিচির শব্দ ওটাকে বলে। কিচিরমিচির শব্দ একটা হয়। এছাড়াও শীত এবং জ্বর এই দুটো অবস্থার ও এই একই শব্দ পাওয়া যায়। ট্র্যাপিং সেন্সেশন ইন দ্য ইয়ার্স, আরেকটা বলছে যে পতপত করে শব্দ, ঘুড়ি বা পাখির নাড়ার মতো সেরকম একটা শব্দ কানের মধ্যে একটা সেন্সেশন হয়। এই দুটো জিনিস আছে। আর রিংইং ইন দ্য ইয়ার, এগুলো সবই হ্যাঁ, সেন্সেশন। এগুলো মোর অর লেস, সেন্সেশন গুলো মোর অর লেস পার্টেনিং টু সোরা। সেন্সেশন গুলো এখানে এগুলো মোর অর লেস কিন্তু এই পার্টেনিং টু সোরা, সোরার সঙ্গে এটা রিলেটেড। এবং এইগুলো কিন্তু পাওয়া যায় না তার কিচিরমিচির শব্দ আমি পেশেন্ট বলেছে, বেল বাজছে, এরকম এই রিংইং, এগুলো কিন্তু পেয়েছি আমি, বেশ কিছু পেয়েছি জীবনে। এগুলো পাওয়া যায় কিন্তু পেশেন্ট বলে। কেউ বলে সেই ভোমরার মতো ভোমো ভোমো করে, কেউ বলে মৌমাছির মতো আওয়াজ দেয়, এরকম কথাও কিন্তু অনেকে বলে। এগুলো কিন্তু পেশেন্ট বলে না তা নয়, কিন্তু এগুলো অবশ্যই বলে। আচ্ছা, এটা গেল। এরপরে কি আছে? দেখুন, প্রেসিং আউট ফিলিং ইন দ্য ইয়ার্স, মানে হচ্ছে বাইরের দিকে যেন ঠেলে বেরিয়ে আসছে কানে, এরকম একটা ব্যাপার আছে। এগুলো সেন্সেশন, সবই সেন্সেশন, সব সেন্সেশন এগুলো। তারপরে বলেছে ইয়ারেক অ্যাজ ইফ সামথিং ওয়াজ ফোর্সিং ইটস ওয়ে আউট, মানে কানের ব্যথা যখন হচ্ছে সে তখন একটা সেন্সেশন হচ্ছে যেন সেটাও বাইরের দিকে বেরিয়ে আসছে ঠেলে, এরকম একটা ব্যাপার। তারপরে স্টিচিং পেনস ইন ইয়ার্স, এটা ছুঁচ ফোটানোর মতো ব্যথা কানের অনুভব। এবারে এইটা মডালিটি আছে একটা, ওর্স এন্টারিং ওয়ার রুম ফ্রম কোল্ড এয়ার ইন ড্যাম্প ওয়েদার। এটা বাড়ছে কখন, অ্যাগ্রাভেশন হচ্ছে যে যখন আমরা ঠান্ডা বাতাস থেকে গরম ঘরে বা গরম জায়গায় আমরা প্রবেশ করি, এবং ইন ড্যাম্প ওয়েদার মানে হচ্ছে ঠান্ডা স্যাঁতসেঁতে আবহাওয়ায়। এই মডালিটিসটা উল্লেখ আছে। বিশেষ করে ড্যাম্প ওয়েদারে যে বৃদ্ধি, যেটা সাইকোটিক নেচার, আর ড্যাম্প ওয়েদারের বৃদ্ধিটা হচ্ছে আমাদের ন্যাট্রাম সালফেট কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এইটা বলতে গিয়ে আমার একটা কেসের কথা মনে পড়লো। ন্যাট্রাম সালফেট কেস ছিল সেটা, মানে জাস্ট ঘটনাটা হচ্ছে যে কেসটা আমি দিয়েছিলাম আমাদের স্যারকে, মানে তপন কাঞ্জিলাল স্যারকে আমি দিয়েছিলাম কেসটাকে। এমনি জেনারেল অন্যান্য তার অনেক একটু গন্ডগোল ছিল, তার চিকিৎসা তার চলছিল। এই পেশেন্টের জ্বর হয়, জ্বর হওয়ার পর 3-4 দিন ধরে তার জ্বর হয়েছে। তারা ওরা কি করেছিল, এই লোকাল অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছিল, দেখিয়ে ওরা কমাতে পারে। কমাতে না পারার জন্য স্যারকে ফোন করে বলে, স্যার তারপরে নিয়ে আসুন, বলে উঠে বসতে পারছে না, কি করে নিয়ে যাবো স্যার। তো তখন স্যার আমাকে ফোন করে বলে, অমর তুই ওটা দেখ, তো দেখে তুই যা যা দেখছিস তুই রেকর্ডটা করে আমাকে জানা, তারপর আমি যা করার করবো। হ্যাঁ, তা সেই আমি তাকে জানাবার জন্য স্যারকে গিয়ে বসে আমি তাকে রেকর্ড করতে গেছি। কদিন ধরে খুব ঘোরতর বর্ষা চলছে, তার গোটা শরীরে জ্বালা, গোটা শরীরে তার জ্বালা। এই জ্বালাটা হচ্ছে কি, ওই ঠান্ডা জল দিলে তার একটু আরাম হচ্ছে এই পর্যন্ত। আর বমি বমি ভাব, বমিও করছে মাঝে মাঝে, অল্প বিস্তর বমি করছে, জল পিপাসা অল্প অল্প জল পিপাসা আছে। এবং তার ওই জ্বরটা প্রথম যখন আসে তখন জ্বরটা ওই 1-1:30টার সময় জ্বরটা এসেছিল ইত্যাদি। তা আমি আর্সেনিকের পিকচারই খুব পাচ্ছিলাম, কিন্তু একটা জায়গায় আমাকে কিন্তু বড় কনফিউজড হয়ে গেলাম। সেটা হচ্ছে কি, যে ও কিন্তু চাদরটা যে গায়ে দিয়েছে, চাদরটা কিন্তু গলা পর্যন্ত। তা আমি বললাম যে এই গলা পর্যন্ত চাদরটা যে তুমি দিয়ে রেখেছো, তুমি এই দিনের বেলা বলে, রাতের দিকে এখন তো বৃষ্টি কদিন ধরে চলছে, তা যখন বেশি বৃষ্টি হয় তখন তো একটু ঠান্ডা ভাব থাকে, তখন কি করে? তখন বলছে না না, আমি গলার উপরে আমি এটা তুলতে পারি। আমি মাথা কোনদিন ঢাকুনি, বলে মাথা ঢাকবো কি? এই দেখুন মাথা ধরে। তখন ওর স্বামী বলছে, ওর জ্বরটা সারবে কি করে ডাক্তারবাবু, ও তো অত্যাচার করছে। কি অত্যাচার করছে? বলছে এই মাথার যে জানলাটা দেখছে, জানলাটা বৃষ্টি বৃষ্টি এত সরাসরি এসে যাবে বলে করে কি, জানলাটা একটু খুলে রাখে। ওটা খুলে না রাখলে তার ভালো লাগে না, মাথাটা খোলা রাখতে তার হবে।
এইরকম একটা ব্যাপার। সরি, উল্টোটা বলে ফেললাম, ভুলটা বলে ফেললাম। এবার আমি একটু ভুল বলে, এটা অন্য একটা পেশেন্টের, স্যারের অন্য পেশেন্টের বলতে গিয়ে বলে ফেলেছি। পেশেন্টকে যখন স্যারকে আমি তাকে জিজ্ঞেস করলাম যে এই যে তোমার ইয়েটা, এই যে ঢাকাটা তুমি ইয়ে করছো, ওই ঢাকাটা পুরোটা ঢাকা দিয়ে শুচ্ছে, আমি এটা একটা অন্য একটা কেস, এটা অন্য কেস বলে ফেলেছে। এই পুরো ঢাকা দিয়ে সে শুয়ে আছে এবং সে মাথাটা কিন্তু সে ইয়ে করতে চাইছে না। এই কথাটা যখন আমি স্যারকে বললাম, তা স্যার তখন আমাকে বললেন যে তাহলে তো আর্সেনিক হবে না রে। আমি বললাম যে আর্সেনিক তো আমি জানি, তো কেন তো বলেছেন যে ফ্রিজের মধ্যে মাথাটা ঢুকিয়ে রাখি, সেইটা কোথায় এখানে এই পেশেন্টের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না। এই জায়গাটাতে কন্ট্রোভার্সি হচ্ছে, তুই এক কাজ কর, ও তো থুজা দেয়া আছে, তো থুজা দেয়া আছে, তো তুই এক কাজ কর, ন্যাট্রাম সালফেট। ন্যাট্রাম সালফেট ঘন্টা দুয়েকের মধ্যে জল পর নেবে, কোথায় গায়েব হয়ে গেল ঠিক নেই। সন্ধ্যাবেলা ফোন করে বলছে পেশেন্ট খেতে চাইছে, কি দেবো, এরকম একটা ব্যাপার। তারপরে ন্যাট্রাম সালফেট কিন্তু এই যে একটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ, হ্যাঁ, সেটা কিন্তু আমাদের খুব, এবং আর্সেনিকের সঙ্গে এর কিন্তু মাঝে মাঝে কন্ট্রোভার্সি হয়ে যায়। আর্সেনিকও তো জ্বালা টালা থাকে, জ্বালা টালা থাকে, আর্সেনিকের মতো পিকচারও দেয়, কাছাকাছি দেয়, কিন্তু আর্সেনিকের সঙ্গে পার্থক্যটা হচ্ছে ওই জায়গাটা, যেটা হচ্ছে আর্সেনিক পেশেন্ট মাথাটা খোলা রাখবে, মাথাটা চাপবে না, এ কিন্তু মাথাটা চাপা দিয়ে শুতে পারে এই ন্যাট্রাম সালফেট পেশেন্ট। তার ফলে এই যে মৌলিক পার্থক্য, আরেকটা ব্যাপার হচ্ছে যে আর্সেনিকের পেশেন্টের ক্ষেত্রে থেকে বরঞ্চ ইয়ের ক্ষেত্রে, এই ন্যাট্রাম সালফেটের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বর্ষাকালে বৃদ্ধি বা ড্যাম্প ওয়েদারে বৃদ্ধি, এইটা কিন্তু এর ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ, ড্যাম্প ওয়েদারে বৃদ্ধি। মানে এইটাও কিন্তু আমাদের একটু ভাবনা চিন্তার মধ্যে আমাকে রাখতে হবে যখন আমি ন্যাট্রাম সালফের কথা ভাববো। ন্যাট্রাম সালফেট কিন্তু এখানে একটা মনে রাখতে হবে যে ওই যে কি বলবো, এই আমাদের থুজা যে আছে, থুজারও কিন্তু বর্ষাকালে পড়ে, বর্ষা বা ড্যাম্প ওয়েদারে পড়ে, হোয়ারএস কিন্তু মেডোরিনাম তো আমাদের আরেকটা তো ওষুধ, তো সেটা তো আমাদের অ্যান্টিসাইকোটিক ওষুধ, তো সেটা কিন্তু উম, বর্ষাকালে বৃদ্ধিটা খুব একটা গুরুত্বপূর্ণ, একটা বিশেষ কি একটা ক্ষেত্রে একটু দেখেছিলাম কোথায় আছে, আদারওয়াইজ ওটা কিন্তু বর্ষাকালে গুরুত্বপূর্ণ নয়, বর্ষাকালে বাড়ে না। এইটা হচ্ছে মেডোরিনাম একটা পার্থক্য আছে। তবে কি বর্ষাকালে যে আর্সেনিক বাড়ে না তা নয়, কিন্তু তবুও গভীরতার দিক দিয়ে বিচার করলে পরে সেখানে আহ, আমাদের ন্যাট্রাম সালফের গুরুত্বটা যেন তুলনামূলকভাবে বেশি। ন্যাট্রাম সালফেট দিতে গেলে পরে এই জায়গাগুলো ড্যাম্প ওয়েদার বা মেঝেটায়, ড্যাম্প মেঝেতে শুয়েছে, এইরকম সব হিস্ট্রি গুলো কিন্তু পাওয়া যায়, পাওয়া গেলে পরে আমরা তখন ওটা ভাবতে পারি। তারপরে হ্যাঁ, তারপর হচ্ছে ইয়ারেক কমপ্লেন্ট ওরস অন রাইট সাইড, ডান দিকে কানের ব্যথাটা বাড়ে। হিট ইন রাইট ইয়ার ইন ইভিনিং, ডান দিকের কানে সন্ধ্যার সময় একটা গরম ভাব বা গরম বোধ, উত্তাপ বোধ করে। তারপরে বলা হয়েছে ক্যাটার অফ রাইট ইয়ার, ডান কানের ওই স্রাব। তারপর বলা হয়েছে স্টপড সেন্সেশন ইন রাইট ইয়ার, ডান কানের তাহলে আবার বলেছি। হ্যাঁ, তাহলে এখানে যতগুলো কথা বলা হলো তার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাইট সাইড। এই সাইডটা কিন্তু একটা হোমিওপ্যাথির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, মানে যে কোনো রোগের ক্ষেত্রেই। হোমিওপ্যাথির ক্ষেত্রে আমরা যদি সাইডটা যদি দেখি, সাইডটা হচ্ছে যদি ডান সাইড কি বাঁ সাইড বললো, বা ক্রস বললো, বা ডান হাত বাঁ পা, এরা এই যে সাইডের ব্যাপারগুলো কোন সাইডে হচ্ছে, এইগুলো কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো মানে অনেক সময় ড্রাগ সিলেকশনেও এরা কিন্তু অনেক সাহায্য করে, ফলে এইগুলো পেলে খুব ভালো হয়। আর রাইট ইয়ারে এগুলো তো পেশেন্ট সহজেই বলতে পারে আমার ডান কানটা ব্যথা করছে, এটা সহজেই বলতে পারে। কিন্তু অনেক সময় দেখা যায় যে জ্বরের ক্ষেত্রে আমি দেখেছি এরকম, রাইট সাইডটা তার হচ্ছে ধরুন রাইট সাইডটা হচ্ছে খুব গরম, লেফট সাইডটা তুলনামূলকভাবে বেশ ঠান্ডা। এরকম পেশেন্ট আমি কিছু পেয়েছি, গালে এরকম পেয়েছি কয়েকটা পেশেন্ট, গালের একটা দিক হচ্ছে গরম, একটা দিক ঠান্ডা। পায়ে আমার এক্সট্রিমিটিস ক্ষেত্রে এরকম পেয়েছি। তাই এইগুলো খুব রেয়ার সিমটম, কিন্তু এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সিমটম। যদি এরকম পাওয়া যায় তা সেক্ষেত্রে এটা
আমাদের ওষুধ দিতে খুব সাহায্য করবে। যদি এটা ফিজিক্যাল জেনারেলের মধ্যে পড়বে, কিন্তু পড়লেও এটা মোস্ট পেকিউলিয়ার। ফিজিক্যাল জেনারেলের মধ্যেও তো আবার বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা আছে কিছু কিছু, তার মধ্যে এইটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। ফলে ব্যাপার হচ্ছে যে আমরা যদি কেস টেকিংটা যদি খুব ভালোভাবে যদি করি, কেস টেকিংটা ভালো করে করলে পরে আমরা পেশেন্টের খুঁটিনাটি যদি আমরা সিমটম গুলো যদি নেই, তাহলে সেখান থেকে কিন্তু সহজেই কিন্তু আমরা তার বিশেষ বৈশিষ্ট্যগুলোকে বার করে ফেলতে পারি। এবং সেইটা যদি আমরা বিশেষ বৈশিষ্ট্যগুলো যদি বার করতে না পারি, তাহলে আমরা হাজারটা সিমটম নিয়েও প্রেসক্রিপশন ঠিক করতে পারবো না। প্রেসক্রিপশন ঠিক করতে পারবো, ওই জন্য আমাদের যখন রেকর্ডিংটা করতে হবে তখন কি করতে হবে না, পেশেন্টের ভাষাগুলো লিখতে হবে। পেশেন্টের ভাষাগুলো লিখতে হবে, কোন ভাষাগুলো লিখতে হবে যেটা পেশেন্ট স্বতঃস্ফূর্তভাবে বলছে। পেশেন্টের ভাষাটা কেন লিখবো? পেশেন্টের ভাষাটা লিখলে পরে আমরা কি করব, তার বৈশিষ্ট্যগুলোকে কিন্তু বোঝার চেষ্টা করতে পারবো, বৈশিষ্ট্যগুলো সহজে চিনতে পারবো বা বুঝতে পারবো। সিমটমের ভেতরে আন্ডারলাইন যে বৈশিষ্ট্যটা, সেটা যদি আমরা না বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের মানে অ্যান্টিমাইজেটিক প্রেসক্রিপশন করা খুব শক্ত হয়ে দাঁড়াবে। শুধু তাই না, মাইজমের কথা বাদই দিলাম, সিমটমের যে তার গুরুত্বটা যেটা, সেই গুরুত্বটা আমরা বুঝতে পারবো না। কারণ ব্যাপার হচ্ছে যে আমরা কেন্টের সেই আনকমন পিকুলার সিমটমের যদি জায়গাটা যদি বলি, সেখানেও ব্যাপার হচ্ছে আমরা যদি হেজিটেট করি যেটা কেন হলো, কিসের জন্য হলো, এইরকম ভাবনা যদি আমরা হোঁচট যদি না খাই, তাহলে কিন্তু সেটা কিন্তু আনকমন হবে না। এবং যেই চ্যালেঞ্জ কিন্তু সেখানটা বলেছেন যে মায়াজেমেটিক বৈশিষ্ট্য যেখানে থাকবে সেইটাই কিন্তু মায়াজেমেটিক সিমটম হয়, সেটাই আনকমন। এই ধরনের কথাটা কিন্তু যেই চ্যালেঞ্জ কিন্তু বলেছে। দুটো কথা কিন্তু আলাদা কিছু না, দুটো কথাকে যদি কম্বাইন করি তাহলে আমাদেরকে বুঝতে হবে আমরা সেই আনকমন পিকুলার সিমটম গুলোকে নেব যার মায়াজেমেটিক বৈশিষ্ট্য আছে। এটা যদি আমরা করি তাহলে কিন্তু আর গন্ডগোল কিছু থাকে না। সেই জন্য আমাদের রেকর্ডিংটা কিন্তু খুব ভালো করে করতে হবে। এই চোখের আমি কষ্ট পেলাম, রুগী আমার কাছে চলে আসলো, আমি 2-3টে সিমটম কি 4টে সিমটম নিয়ে একটা ওষুধ দিয়ে দিলাম, হ্যাঁ, তো তখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমি একটা চোখের অ্যাকুট কন্ডিশন নিয়ে এসে তাকে আমি কয়েক ঘন্টা ধরে রেকর্ডিং করব, সে আমার ফিস দেবে, তার সময় দেবে, ইত্যাদি অনেক কথা বলবে। কিন্তু এখানেও টেকনিক কিছু আছে। ব্যাপার হচ্ছে যে যদি আপনি মনে করেন যে এই চোখের পারপাসে আপনি কিছু ড্রাগ দেবেন মনে করেন, সেখান থেকে দেখে নিতে হবে যে ড্রাগটা ভাবছে সেই ড্রাগের কিছু মেন্টাল সিমটম তার মধ্যে আছে কিনা। এটা একটু জেনে নিতে কোনো অসুবিধা নেই। যদি জেনে নেন তাহলে কিন্তু প্রেসক্রিপশনটা কিন্তু অনেক ভালো হয়ে যাবে। আর শুধুমাত্র ওই যদি মানে ওই লোকাল সিমটম যদি করেন, তার মেন্টাল সিমটম যদি ম্যাচিং না করেন, তাহলে কবন্ধ প্রেসক্রিপশন বলে। কবন্ধ মানে বুঝতেছেন, গলা কাটা ভূতকে কবন্ধ বলে। এগুলো এরা হচ্ছে মাথা কাটা আর মানে মাথা কাটা মানে মন কাটা। মন যদি না থাকে তাকে কি আর ভালো প্রেসক্রিপশন বলা যায়? ফলে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে সবসময় কিন্তু আমরা একটা ড্রাগ যখন দিতে যাব, তখন তার যদি মেন্টাল সিমটম অন্তত একটা হলেও ভালো মেন্টাল সিমটম যদি আমরা খুঁজে বার করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে প্রেসক্রিপশনটা কিন্তু সুপার গ্রেডেড হবে। এবং সেই চেষ্টাটা আমাদের করতে হবে। সবসময় যে আমরা পাবো এরকম কথাটা নয়, কিন্তু পেয়ে গেলে খুব ভালো হয়। এইটা কিন্তু আমার মাথায় রেখে কাজ করতে হবে। তা আজকে এখানেই শেষ হয়ে গেল, আর তো কিছু বলার নেই। এবার এটার উপরে আমাদের সিনিয়র আছেন, তুমি তাদের ডেকে ডেকে বলো তারা কি যোগ করবেন এই মানে চোখ চোখ আর কান নিয়ে, তারা কি যোগ আমাদের মাঝে স্যার শ্রদ্ধেয় আশরাফুল হক স্যার আছেন। আমি প্রথমেই ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনি যদি কিছু বলেন। স্যার আশরাফুল হক স্যার, আপনি আসুন আজকে আমাদের আজকের আলোচনার বিষয়ে কিছু যদি আলোকপাত করেন। স্যার শুনতে পাচ্ছেন? ডক্টর আশরাফুল হক স্যার। স্যার আপনি আনমিউট করুন। স্যার এখন স্যার কি ব্যস্ত হয়ে আছেন বুঝতে পারছি না। জিজ্ঞেস করবে, উনি চলে গেলে আর শুনতে পাওয়া যাবে না। ওনাকে পরে একজনকে ধরতে তা ওরা শেষ হয়ে গেলে আবার ওনাকে ধরার চেষ্টা। স্যার হয়তো বুঝতে পারছেন না কি, হয়তো সেটা হতে পারে, সেটা অসুবিধা। আশরাফুল স্যার তো নেই এখন, চলে গেলেন। তাহলে ছিলেন কিন্তু এই তো আছেন। হ্যাঁ স্যার আছেন, জীবিত আছে, আবার এসে গেছে, জীবিত আছে। স্যার আজকে পেয়েছি আপনাকে, আপনি আজকে কিছু বলবেন?
না, আমি তো প্রায় শুরু থেকে আছি, মানে অল্প কয়েক মিনিট পরের থেকে জয়েন করেছি, তখন থেকে আছি। আমি আই এবং ইয়ার এর উপরে, মানে চোখ আর কানের উপরে আমি আপনার কিছু যোগ আমি থাকে। ঠিক শেষ মুহূর্তে এসে আমার চোখ চেপে গেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে চোখটা তাহলে বাদ যাবে স্যার, তাহলে কান নিয়ে বলুন স্যার। স্যার আমি শুনতে থাকি, আপনি আলোচনা করুন বা আমাদের আরো সিনিয়র গুরুজনেরা আছেন ওনারা আলোচনা করুন, আমি শুনি। আমি ঠিক শেষের 5 মিনিট বোধহয় বা 2-3 মিনিট আগে চোখটা বন্ধ হয়ে গেছে, আমি খেয়াল করিনি। তো ঠিক আছে স্যার, আমি আছি, আপনাদের সাথে আছি স্যার। আচ্ছা, ঠিক আছে স্যার, আমি চলে যাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন অজয় দাস স্যার। অজয় দাস স্যার, আপনি যদি কিছু বলেন আজকের আলোচনার বিষয়ে, আলোকপাত করেন যদি কিছু। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি জাস্ট মনে হয় এখনো 2 মিনিট হয়নি জয়েন করেছি, একটু ধাতস্থ হতে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ডক্টর দীপেন, আমাদের নির্মলেন্দু গায়ন স্যার আছেন। নির্মলেন্দু গায়ন স্যার মাত্রই চলে গেলেন। স্যারকে আমি ধরতে দিচ্ছি না, বিগত দিনেও আমি পারিনি ধরতে। আজকেও ফোন করেছিলাম 2-3 বার, কিন্তু স্যার আমার ফোন রিসিভ করেননি। দেখুন আরো অনেক স্যার আছেন। হ্যাঁ, আমাদের মাঝে অর্ণব চক্রবর্তী স্যার আছেন, উনি যদি কিছু বলেন। অর্ণব চক্রবর্তী স্যার। বিশেষ কিছু বলার মাথায় আসছে না এই মুহূর্তে। তবে হ্যাঁ, এই দুটো সিমটম, যেটা একটা যে বর্ষাকালে বা যে কোনো ড্যাম্পনেসের বৃদ্ধি ন্যাট্রাম সালফেট যে খুব গুরুত্বপূর্ণ। তো এই রিসেন্ট বলবো না, একটা পেশেন্ট আমার আছে প্রেজেন্ট ন্যাট্রাম সালফেট পেশেন্ট যদিও আমি খুব কম পেয়েছি। আর প্রেজেন্ট আমার আছে একটা, তার শ্বাসকষ্টের রোগী, অনেক দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ইনহেলার নিতেন। তাকে কেস টেকিং করে প্রথম তার মিষ্টি পছন্দ, রাইট সাইড। সে তার বাবা মারা যাওয়ার পরে বাবার কারখানা ছিল, সে কারখানার ব্যবসা উঠিয়ে দিল আলটিমেটলি, কেননা তার মনে হয়েছিল সে চালাতে পারবে না। এই সমস্ত দেখে তাকে আমি আরো কিছু ছিল দেখে লাইকোপোডিয়াম দিয়েছিলাম। কিন্তু লাইকোপোডিয়ামে সে বেশি খুব একটা ভালো থাকছিল না, বারবার রিল্যাক্স করছিল। তারপরে তার একটা জিনিস আমার খুব স্ট্রাইকিং লাগে, যে তার সামান্য ড্যাম্পনেসে বৃদ্ধি হয়। মানে কোনোদিন যদি একটু মেঘলা ওয়েদার হয় তখনই তার শ্বাসকষ্টটা একটু বাড়বে বা সর্দি লাগবে। এটা ছিল তার। মলদ্বারে একটা হালকা বার্নিং, মানে মাঝে মধ্যে বার্নিং এর ব্যাপার বলতো, যে পায়খানার জায়গায় বার্নিং হয়। আর রাইট সাইড ব্যাপারটা ছিল। তো আমার চিন্তা ভাবনা এটাতে, আর এছাড়া আমি তার মধ্যে ন্যাট্রাম সালফের আর কোনো সিমটম পাইনি। তো এইটা দেখে ভেবেছিলাম দেখি একবার ট্রাই করে। তো ন্যাট্রাম সালফ 30 দিয়ে স্টার্ট করেছিলাম, 30 দিয়েছিলাম প্রথম। তারপরে সেই সময় তার একটা উন্নতি আসে, এবং তারপরে দেখি যে বেশ উন্নতিটা, ডেভেলপমেন্টটা অনেকদিন স্টে করে তার। তো তারপর থেকে 1 বছরের উপর হয়ে গেল আমি তাকে ন্যাট্রাম সালফ 200 পরে দিয়েছি, এবং তার উপরে সে স্টে করে রয়েছে। এর মধ্যে করোনাতেও একবার সে আক্রান্ত হয়েছিল। তাকে খুব বেশি সিমটম, মানে বেশি এই হয়নি, তার খুব মাইল্ড ব্যাপারের উপর দিয়ে তার সে সময় ব্রায়ানিয়া দিয়েছিলাম। ব্রায়ানিয়া দিয়ে তার রিপোর্টস সে টেস্ট করেছিল। রিপোর্টে তার বেশ যে প্যারামিটার্স গুলো বলে করোনাতে, ওগুলো ওই অ্যান্টিজেন গুলো অনেকটাই লেভেল নেমে গেছিল, কিন্তু তার কষ্ট খুব কম ছিল। সে 2 দিন জ্বর হয়েছিল, 2 দিন মাত্র জ্বরে ভোগে, তারপরে 3rd দিন থেকে সে সোজা হয়ে যায়, ঠিক হয়ে যায়। তারপরে পায়ে ব্যথা ট্যাথা এই সমস্ত নিয়ে আর কদিন ধরুন ভোগে। তো ওভারঅল সে ন্যাট্রাম সালফেট খুব ভালো আছে, কিন্তু তার মধ্যে ন্যাট্রাম সালফেট আমি আর সেরকম ক্যারেক্টারিস্টিক কিছুই পাইনি। শুধু 2টো জিনিসই পেয়েছিলাম, যে একটা হচ্ছে যে তার ড্যাম্পনেসে, যে কোনো রকম ড্যাম্পনেসে তার পেটের সমস্যা এবং শ্বাসকষ্ট, কাশি, সর্দি এগুলো বেড়ে যায়। আর এর সঙ্গে রাইট সাইড পেয়েছিলাম। আর একটু কনস্টিপেশনের ব্যাপার, একটু পায়খানা পরিষ্কার হয় না মাঝে মাঝে, রেক্টাল
রেকটাম রিজিয়নে জ্বালা হয়, ব্যাস এইটুকুই পেয়েছিলাম। তো এটা যদিও খুব আইডিয়াল প্রেসক্রিপশন বলবো না, কেননা সেরকম আইডিয়াল কিছু সিমটমস কিছু ছিল না, কিন্তু রেজাল্টটা খুবই সুন্দর এসছে। তবে এই সেটা বলার যেটা কথা যে এই যে ড্যাম্পনেসের বৃদ্ধি, এটা অনেক ওষুধই আছে, তবে এটা তার সঙ্গে তার যে সাইকোটিক বেসটা অবশ্যই আমরা দেখব। তার ফ্যামিলি হিস্ট্রিতে সাইকোটিক বেস একটু ছিল। ফার্স্ট ইডিএস ছিলেন তার মা, অবশ্যই সেই জায়গাটা সেই জায়গাটা আমি ধরেছিলাম, কিন্তু পেশেন্টের মধ্যে সেরকম কিছু পাইনি। তারপরে তার বাবার যে বাতের কষ্ট ছিল, এগুলো ছিল। তার দিদিরও আছে জয়েন্টের প্রবলেম, জয়েন্টে ব্যথা এই সমস্ত। তার মডালিটি কিছু আছে, সাইকোসিস আছে। তো সেই সাইকোটিক বেস তার সঙ্গে সামান্য ড্যাম্পনেসেও প্রচন্ড বেড়ে যায়, এই জায়গাটা তার সঙ্গে রাইট সাইড, এটা দেখেই দেওয়া হয়েছিল। তো এই সিমটমগুলো যে খুব গুরুত্বপূর্ণ ন্যাট্রাম সালফেট, এটাই বলা। আর একটা ছোট প্রশ্নও আছে, অমরনাথ স্যার আছেন, আরো অনেকে আছেন, যে এই যে ন্যাট্রাম সালফেট বলা আছে ওয়ার্স ওয়েন থিঙ্কিং অফ দেম। আমরা অনেক সময় পেশেন্টের মধ্যে পাই, বলে যে কাজে কমে থাকলে ভালো থাকি, যখন ওটা নিয়ে ভাবি তখন বৃদ্ধি হয়। এইটা কোন মায়াজমকে ইন্ডিকেট করে? এটা একটা প্রশ্ন আমার। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে, অনেক ধন্যবাদ। স্যারের কাছে কোশ্চেনটা, প্রশ্নটা স্যার পরে পরে বলবেন না এখন বলবেন স্যার? হ্যাঁ, প্রশ্নটা পরের জন্য রাখা যেতে পারে। আচ্ছা, ঠিক আছে স্যার, তাহলে পরে আমাদের উত্তর দেওয়া হবে। আমাদের মাঝে স্যার গোকুল বর্মন স্যার আছেন, উনি যদি কিছু বলেন। স্যার আপনাকে বলা হচ্ছে, আপনি যদি আনমিউট করে কিছু বলেন আজকের আলোচনার বিষয়ে। গোকুল বর্মন স্যার। সবাইকে নমস্কার। আলোচনা খুব সুন্দর হয়েছে, বিশেষ করে আয়ের উপরে যে কথাগুলো বললেন তপন ডাক্তারবাবু, খুব ভালো লাগলো। যথেষ্ট জ্ঞান আছে ওনার। আর ন্যাট্রাম সালফেট ভালোই আলোচনা হচ্ছে, শুনছি, ব্যাস এটুকুই শুনছি। ধন্যবাদ স্যারকে। আমি কুণাল ভট্টাচার্য স্যারের কাছে চলে যেতে চাই, তিনি যদি আজকের বিষয়ে কিছু বলেন। এরপরে দীপেন ভাই, অশোক চ্যাটার্জি এবং শ্যামল ব্যানার্জি, ইনারা বয়স্ক মানুষ আছেন, এনাদেরও মাঝে মাঝে হ্যাঁ স্যার, ডাকবো ডাকবো স্যার। কুণাল স্যার, কুণাল ভট্টাচার্য স্যার, আপনি যদি কিছু বলেন। আই এবং ইয়ার সিমটমের উপর স্যার আলোচনা করলেন, তো এখানে আমার বিশেষ কিছু অ্যাড করার নেই। বাকি স্যারেরা যদি অ্যাড করেন একটু শুনি। এই মুহূর্তে কিছু অ্যাড করার নেই। আচ্ছা, ঠিক আছে স্যার, ধন্যবাদ। আমি অশোক কুমার চ্যাটার্জির কাছে যেতে চাই, উনি যদি আনমিউট করে কিছু বলেন আজকের বিষয়ে, কিছু অ্যাড করতে চাইলে। না, আমার কোনো অ্যাড করার ইয়ে নেই, শুনছি। আমার একটাই প্রশ্ন, এই রিউমেটেডের ব্যাপারে ন্যাট্রাম সালফেট যে চিট হয়ে আসলে শুতে বাধ্য হয়, এই ব্যাপারে স্যার যদি কিছু একটু বুঝিয়ে বলেন। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যারকে। আমাদের মাঝে কুশকুলে স্যার আছেন। কুশকুলে স্যার, আপনি যদি কিছু বলেন আজকের বিষয়ে, কিছু যদি অ্যাড করতে চান অ্যাড করেন, আর না হলে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আমার একটা রোগীটার মাকে আমি থুজা 10 mg প্রেগনেন্সি পিরিয়ডে চিকিৎসা করেছিলাম, তাকে একবারই দিতে হয়েছে। তারপর বাচ্চা ডেলিভারি হয়েছে নর্মাল। তারপর যেদিন বাচ্চাটা হয়েছে সেদিন যখন হচ্ছিল
যখন বাচ্চাটা হয়েছে সেই সময় খুব বৃষ্টি পড়ছিল। বৃষ্টি পড়ার পরে তারপরে এই বাচ্চাটা যখন হয়েছে, বাচ্চা হওয়ার পরে বাচ্চার কিছুদিন ধরে তার পরের দিন থেকেই চোখটা পিছুটি কাটতে শুরু করে। তারপর সাইকোসিস বেশ ধরে আমি তাকে নিট্টাম সালভ দিয়েছিলাম এবং নিট্টাম সালভে বেশ ভালো কাজ এগিয়েছে। তারপরে রোগীটাকে আমি থুজা দিয়েছিলাম, থুজা দিয়ে প্রায় বছর দুয়েক রোগীটা ভালো ছিল। তারপরে অবশ্য রোগীটা এখন পালসেটিলা এসেছে। এটা চোখের উপর ওইটাই বললাম যে ওই সময় ওইটা ধরেছিল। তারপর আর একটা রোগীর কথা বলছি। রোগীটা ডান কানটা সবসময় ভোঁ ভোঁ করে। এই কারণটা কজটা যেটা পাওয়া গেছে, এই রোগীটা মানে বিয়ের আগে প্রচুর ফোনে হেডফোন গুঁজে অনেক ঘন্টার পর ঘন্টা 6-7 ঘন্টা কি 8 ঘন্টা কথা বলতো। রোগীটার অন্যান্য যে সমস্ত সিমটম পাওয়া গেছে, ওটা এক্সাইটিং ফ্যাক্টর, ওটা ব্যাপার যে বর্ষাকালে বৃদ্ধি এবং শ্বাসকষ্ট। রোগীটা কিন্তু গরমটা সহ্য করতে পারে না। বর্ষাকাল এই বিকালবেলার দিকে গা হাত ধুতে খুব ইচ্ছা করে, কিন্তু গা হাত ধুলেই সর্দি করে, কিন্তু না ধুলে আবার থাকতে পারে না। সেই রোগীটার ডান হাতে একটা টিউমার হয়েছিল। রোগীটাকে আমি নিট্টাম সালভ 30 দিয়েছিলাম, তাতেই কিন্তু টিউমারটা অনেকটা কমেছে এবং রোগীটা আগে বেশি কথা বলতো না। এখন দেখছি রোগীটা অনেক হাসি খুশি হয়েছে, তবে এখন প্রেগনেন্ট সেই হিসাবে এখন আসছে না রোগীটা, তবে তাতে নিট্টাম সালভে খুব ভালো সেটা কাজ হয়েছে। তবে কানের সমস্যার ওই ভোঁবোর সমস্যাটা রোগীটা বলছে আমার প্রায় একই আছে, সেরকম কোনো পরিবর্তন হচ্ছে না। হয়তো উচ্চ শক্তি দিলে দেখা যাবে যে ব্যাপারটা কি হয় কানের ব্যাপারটা। আর এই আর একটা নিট্টাম সালভে ব্যাপার বলছি, চোখ এবং কানের উপরে বলছি। না, ওটা অন্য ওষুধে চলে যাচ্ছি এই রোগীটার ক্ষেত্রে। আচ্ছা, এইটুকুই থাক। ধন্যবাদ স্যারকে। কুসকলে স্যারকে আমি একটা প্রশ্ন করছি। ওই ছেলেটার যে আপনি নেট্রাম সালভ দিলেন এবং থুজা পরে দিলেন, কতদিনের ডিফারেন্স ছিল, মানে কতদিন ইন্টারভেল ছিল? এবং আপনি প্রথমে নেট্রাম সালভ দিলেন অথচ থুজা দিলেন না কেন, বা কোনো সেরকম কোনো ব্যাপার ছিল কিনা, এই জায়গাটা আমি জানতে চাইছি একটু। হয়েছি, ঠিক আছে, বাচ্চাটা হয়েছে সেই হিসাবে আমি তো সেই বাচ্চার কনস্টিটিউশনটা ধরা আমার পক্ষে শক্ত। তার বাবা হচ্ছে লাইকোপোডিয়াম, মা হচ্ছে থুজা, সেই হিসাবে সে কোন ওষুধের রোগী ওই অত বাচ্চা বয়সে আমার ওইটা ধরা সম্ভব হয়নি। সেই হিসাবে আমি ওটা নিট্টাম সালভের দিকে গেছি, যেহেতু ডিপ একটা কিছু দিলে নিট্টাম সালভটা যতটা না ক্ষতি করবে, থুজা কিন্তু যদি ভুল হয়ে যায় সে কিন্তু অনেক বেশি ক্ষতি করে দিতে পারে। আমি ওই জন্যে সেই সময় তার থেকে একটু হালকায় আমি যাওয়ার চেষ্টা করি। তবে আমি ওষুধ তারপরে থুজাটা দিয়েছিলাম, থুজা পরে এসেছিল, পরে সর্দির সমস্যা এসেছিল, তারপরে 3 মাস পরে আমি থুজাটা দিয়েছিলাম। 3 মাস পরে তারপরে থুজা দিয়েছিলাম। না, থুজা ওষুধটা অনেকদিন টেনেছি, টানার পরে শেষ দিকে আর থুজাটা কাজ করছিল না। কাজ না করার ফলে আমি তারপর রোগীটাকে লাইকোপোডিয়াম এসেছিল, লাইকোপোডিয়ামে চলেছে। আবার সেই সর্দি, জ্বর, পেটের সমস্যা, বমি এই চলছিল। লাইকোপোডিয়ামে রোগীটা 7/3/19 থেকে ভালো ছিল, বলছি 2020। তারপরে 21 সালে রোগীটা, 21 সালে 25/10/21 পর্যন্ত লাইকোপোডিয়ামে ছিল। তারপরে এবারে জ্বর হলো। জ্বর হবার সময় যে সমস্যাটা হলো,
যে দেখছি চুপচাপ থাকতে চাই, এই যে বলছে আমার কাছে থাকো, আমার কাছে থাকো, আমি একটু হাত বুলিয়ে দাও, আর ঠান্ডা হাতটা তার ভালো লাগছে। আর তারপর দেখছি দুদিকে দু রকম, বাঁ দিকে একরকম গরম, দুদিকে থার্মোমিটার দিয়ে দেখছি দুদিকে দু রকম তাপমাত্রা দিচ্ছে। তারপর রোগীটাকে আমি পালসেটিলা 30 দিয়েছিলাম। পালসেটিলা 30 দেওয়ার পরে তারপরে রোগীটাই তখন কিছুদিন পায়খানা করেনি, 3-4 দিন পায়খানা করেনি। তারপরে 3-4 দিন পরে পায়খানা বসলো। পায়খানা বসার পরে খুব দুর্গন্ধযুক্ত পায়খানা হলো, প্রচন্ড দুর্গন্ধ, সে যেন ঘোলাটে পায়খানা। তারপর থেকে জ্বরটা কমতে শুরু করলো, খেলা করছে। সেইটা দিয়েছিলাম পালসেটিলাটা বলছি 25-10-21, এই না 25-10-21 না, দাঁড়ান তারিখটা ভুলে যাচ্ছি, দেখছি। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্তই থাক, পরে বলবো। ধন্যবাদ স্যারকে। হ্যাঁ, আমাদের মাঝে গিরিধর বিশ্বাস স্যার আছেন, উনি যদি কিছু বলেন আজকের বিষয়ে। গিরিধর বিশ্বাস স্যার, আজকের বিষয়ে আলোচনা। হ্যাঁ, খুব বেশি কিছু বলার নেই, সব তো বলাই হয়েছে। তবে আমি যেটা মানে নিউট্রন সালফের দিকে এগোই, বর্ষাকাল, তারপর ড্যাম্প, এগুলো তো থাকেই, সঙ্গে যদি ইওলোনেসটা পাই, মানে আমরা কোনো রোগী দেখতে গেলে যেটা আমাদের একটু করা দরকার সেটা হচ্ছে রুটিন এক্সামিনেশন। তাতে রুগীও মানে একটু আশ্বস্ত হয় যে ডাক্তারবাবু আমাকে ভালো করে দেখছে। আর আমাদের তো একান্ত দরকার, তার জিভটা দেখলাম, তার চোখের কনজাংটিভাটা দেখলাম, তার একটু পালস দেখলাম, তার পেটে একটু টিপে টিপে দেখলাম, এগুলো তো দেখা উচিত। তো দেখলে ডাক্তারবাবু বুঝতে পারবে যে কোথাও কিছু সমস্যা আছে কিনা, আর পেশেন্টও আশ্বস্ত হবে যে না, আমাকে ভালো করে কেয়ার নিয়ে দেখা হচ্ছে। তো সেখানে ইওলোনেসটা যদি পাই, বিশেষ করে জিভের উপরে যদি হলুদ রংটা দেখা যায়, তার টাং ইয়েলো টাং, মানে বেসটা সামনের দিকটা অতটা থাকে না, তো বেসের দিকটা বেশি থাকে ইয়েলো। আর অবশ্যই এই ইয়েলোটা অনেক সময় সে যদি বেশি হলুদ যুক্ত তরকারি খায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু তাহলেও হবে না, কিছু নোংরা থাকে জিভের ওপরে এবং সেখানে এটা হলুদ হয়। তারপরে চোখের কাছে যদি কিছুটা ইয়েলোনেস আছে, বিশেষ করে জিভটা দেখে একটু হলুদ রংটা দেখলে, আর তারপরে হলুদ আমরা জানি যে নিউট্রন সালফের পায়খানাটা খুবই হলুদ হয়, যথেষ্ট হলুদ হয়। তো হলুদ রংটা আমাকে একটু আকর্ষণ করে নিউট্রন সালফের দিকে, যদি সঙ্গে সঙ্গে আর অন্য কিছু মানে মিলে যায়, তাহলে কিন্তু নিউট্রন সালফের সাথে হলুদের একটা বিশাল সম্পর্ক আছে বলে আমার মনে হয়। এই পর্যন্ত বলে আমি রাখছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। আমাদের মাঝে ডক্টর সৈকত চক্রবর্তী আছেন, উনি যদি কিছু আজকের বিষয়ে আলোকপাত করেন ভালো হয়। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এখানে সাধারণতভাবে চোখের ক্ষেত্রে দেখা যায় যে যত ধরনের ইনফ্লামেশন, কনজাংটিভাইটিস, আইরাইটিস, এগুলো হচ্ছে স্তরিক সিমটম। আর হচ্ছে সাইকোটিকের ক্ষেত্রে যেমন দেখাবে ক্যাটারাক্ট, গ্লুকোমা, টার্সাল টিউমার, এগুলো হচ্ছে সাইকোটিক সিমটমে দেখা যাবে। আর সিফিলিটিক মায়োজমে হলে যেমন হচ্ছে রেটিনাল ডিটাচমেন্ট, কর্নিয়াল আলসার, এই জিনিসগুলো করতে দেখা যাবে সিফিলিটিক মায়োজমে। আরেকটা আছে শরীরকে হচ্ছে সবসময় রাবিং টেন্ডেন্সি, ডিজায়ার টু রাব বা রাবিং টেন্ডেন্সি, চোখের মধ্যে চুলকানি, বারবার চোখ চুলকাবে, এটা দেখা যাবে। আর সাইকোটিকের ক্ষেত্রে দেখা যাবে ডাল একটা পেন আসবে।
আর সিফিলিসের মায়াজমের ক্ষেত্রে একটা র ফিলিং থাকবে সবসময়, একটা ভিতরটা যেন জ্বালা জ্বালা, একটা র বার্নিং, শরীরেও আসে বার্নিং, র ফিলিংটা সিফিলিস মায়াজমে। আর দ্বিতীয় কথা হচ্ছে শরীরের ক্ষেত্রে গরমে আরাম, শরীরের ক্ষেত্রে গরমে আরাম পাওয়া যাবে। হ্যাঁ, আর সাধারণত ভাবে হচ্ছে সাইকোটিকের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে চেঞ্জ অফ ওয়েদারে অ্যাগ্রাভেশন হয়, যে কোনো অ্যাগ্রাভেশন চেঞ্জ অফ ওয়েদারে। ক্ষেত্রে হচ্ছে নাইটে অ্যাগ্রাভেশন হয়, ওয়ার্মে হবে, কোল্ডে রিলিফ হবে, এগুলো আমরা দেখা যাবে সিফিলিস মায়াজমে। আর আইলিড আর চোখের মধ্যে যে চোখের এটা পাতাগুলো জুড়ে যায়, এটা সাইকোটিক মাধ্যমে আসে। আর ইনটলারেন্স অফ আর্টিফিশিয়াল লাইট, এটা সম্ভবত সিফিএমটিক সম্ভবত ইন্টারন্যাশনাল লাইটটা আসে। এটুকুই আমি আজকের মতো শেষ করলাম। আচ্ছা, সিফিলিস উনি তো বললেন, আমি একটা সিফিলিসের একটা কথা যোগ করছি, যেটা মানে ভীষণভাবে ওয়েল মার্ক সিফিলিটিক মায়োজমের আইয়ের ক্ষেত্রে, এবং সেটা দেখে কিন্তু রুগী চেম্বারে ঢোকা দেখেও কিন্তু তার মায়োজম ডায়াগনোসিস হয়ে যায় অনেকটা। সেটা হচ্ছে টোসিস। টোসিস মিনস ড্রুপিং অফ দ্য আপার আইলিড। হ্যাঁ, উপরের আইলিডটা ঝুলে পড়ে চোখ অনেকটা মানে ঢেকে দেয়, আর রুগী কিন্তু অনেক সময় সেই মুখটাকে উঁচু করে তাকায়, কারণ তার যে অপটিক্যাল সেন্টার বা হ্যাঁ সেই জায়গাটাকে কিন্তু এই আইলিড ড্রুপিং হয়ে ঢেকে দেয়। এবং আইলিড ড্রুপিং এ আমরা প্রচুর পেশেন্ট পাই। যদিও যদি আইলিড ড্রুপিং থাকে, তার সঙ্গে আমরা কিছু পাই, যেমন হাসি শান্তি পাই, দাঁতগুলো উঁচু উঁচু কোদালের মতো, তার হয়তো ঠোঁটটা কাটা, কানগুলো বড় বড় ট্রান্সপারেন্ট। এগুলো দেখে কিন্তু শুধুমাত্র রুগী হয়তো আমরা ভেতরে না গেলাম, শুধুমাত্র রুগীর এই অ্যাপিয়ারেন্স, তার ফেসটাকে দেখেও কিন্তু আমরা অনেক সময় মায়োজমটাকে ডায়াগনোসিস করে ফেলতে পারি। হ্যাঁ, আর সবাই তো অনেক কিছু বললেন। আর আইলিডের ক্ষেত্রে, সাইকোসিসের ক্ষেত্রে ক্যালেজিয়ান উনি বলেন খুব ভালো কথা। আর একটা জিনিস কিন্তু সাইকোসিসে থাকে, সেটা হচ্ছে মানে মোস্ট প্রমিনেন্ট ভেইনগুলো কিন্তু আইলিডের খুব প্রমিনেন্ট থাকে সাইকোসিস হলে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে, সুন্দর জায়গাটি তুলে ধরলেন আরেকবার। আমাদের মাঝে স্যার ভেনগুলো প্রমিনেন্ট, এটা সাইকোসিস কেন বললেন যদি একটু ব্যাখ্যা করেন স্যার? ভেনের ওটা হতে পারে আপনার মানে ওটা কনজেশনের জন্য হতে পারে তো স্যার, ওটা তো সোরা হতেও পারে। আচ্ছা, কনজেশনের যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাই মানে রেডনেসটাই বেশি থাকে আর কি কনজেশনের জন্য, ব্লাড কনজেশনের জন্য। কিন্তু এটা একটা সাইকোটিকের নেচার, আসলে এটা হচ্ছে সাইকোসিসের নেচারই আমরা বলবো, যে সবসময় তো সবকিছু সেই উত্তর দেওয়া যায় না কজেশন, কিন্তু সাইকোটিকের নেচার হচ্ছে যে এর ভেইনগুলো শুধু আইলিড নয় এবং পুরো মুখের ক্ষেত্রেই দেখবেন মানে এদের ভেইনগুলো কিন্তু খুব প্রমিনেন্ট থাকে। যেমন নাকের উপরে ভেইনগুলো প্রমিনেন্ট, চোখের পাতার ভেইনগুলো প্রমিনেন্ট, ঠোঁটে ভেইনগুলো প্রমিনেন্ট, গালে ভেইনগুলো প্রমিনেন্ট। এটা সাইকোটিকের একটা নেচার। এটা স্লো সার্কুলেশনের জন্য হয়, স্লো সার্কুলেশনের জন্য ওটা সার্কুলেশন হতে পারে, যেটা একটা ওদের নেচার আর কি, যে মানে ভেইন গুলো হ্যাঁ, কিন্তু ইয়েগুলো নয়, আর্টারি গুলো নয়, যে আর্টারি গুলো কনজেস্ট হলে যেখানে রেডনেস হয়ে যাবে তা নয়, কিন্তু এখানে কিন্তু ব্লুইশ। হ্যাঁ স্যার, এই পার্থক্যটা বোঝা গেল, এটা জানা ছিল না স্যার। তাহলে ভেরিকোজ ভেন যেটা হয় সেটাতে সেখানে তো শিরাগুলো ফুলে ফুলে থাকে, কিন্তু ব্লিডিং না হয়। এটা ফিজিওলজিক্যাল, ওটা তো ফিজিওলজিক্যাল হতে পারে। যেমন বেশিরভাগই ভেরিকোজ ভেইনটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় আমরা দেখি লোয়ার এক্সট্রিমিটিতে। হ্যাঁ, বিশেষ করে যারা প্রচুর সারাদিন সাইকেল চালায় বা রিক্সোপুলার, হ্যাঁ রিক্সোপুলার সাইকেল চালায়, তাদের ক্ষেত্রে কি হয়, তাদের ভেইনগুলো বেশি মানে কনজেস্টেড হয়ে যায় এবং বেশিরভাগ ক্ষেত্রে লোয়ার এক্সট্রিমিটিতে দেখা যায়, পায়ের গুলোতে। হ্যাঁ, এটা কিন্তু একটা ফিজিওলজিক্যাল। তার কারণ হচ্ছে যে যেহেতু সে কনস্ট্যান্ট এরকম নিয়ে হাঁটতে থাকে বা এরকম কাজ করতে থাকে, যার ফলে কি হয় নিচের ভেইনগুলো কনজেস্টেড হতে থাকে। হ্যাঁ, ভ্যারিকোজ ভেইনটা এই জন্য হতে পারে। কিন্তু যেটা আমরা দেখে পাই ফেসের ক্ষেত্রে যে কনজেস্টেড মানে ভেইনগুলো যে প্রমিনেন্ট, সেটা কিন্তু এটা একটা মানে পেশেন্টের নেচার, এটা মায়াজমের নেচার, এটা সাইকোসিস মায়াজমেরই একটা ধর্ম আর কি, যে ফেসের ভেইনগুলো প্রমিনেন্ট থাকে।
আচ্ছা, তো যদি কারো ভেরিকোজ ভেন এমনি সাধারণ মানুষের, যেমন আমার মায়ের ভেরিকোজ ভেন হয়েছে, সেটার জন্য সেটা কি কোনো পার্টিকুলার কোনো মায়াজম? দেখতে হবে অন্যান্য কোনো কারণ আছে কিনা, তার অন্যান্য কোনো ডিজিজ কন্ডিশন আছে কিনা, সেই সবগুলো একটু দেখতে হয়। হ্যাঁ, আবার অনেক সময় বেশি বয়স হয়ে গেলে কি হয়, তখন একটু মানে ঢিলে ঢালা হয়ে যায় ভেইনগুলো, সেক্ষেত্রেও হতে পারে। হ্যাঁ, এইসব কারণগুলো জন্য হতে পারে। দীপেন ঠিকই বলেছো। আমি এক গৃহবধূকে দেখেছিলাম, তার বয়স খুব বেশি হলো তখন 40। তার ভেরিকোজ ভেন ছিল, তবে ভদ্রমহিলা একটু বাল্কি ছিলেন, এই আর কি। তো সে মানে আমিও ঠিক কনফার্ম না যে ভেরিকোজ ভেনের যে কারণটা কি। দীপেনের সঙ্গে আমিও একমত হচ্ছি যে গৃহবধূ, তার তো সাইকেল চালানোর ব্যাপার নেই, ভ্যান চালানোর ব্যাপার নেই, তার কিন্তু মানে ভেরিকোজ ভেন ছিল। সেটা হতে পারে। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালাইজেশনের একটা ব্যাপার থাকে, সবসময় অনেক কিছু কারণও খুঁজে পাওয়া যায় না, বা আমরা জানি না। হ্যাঁ, হয়তো আমি জানি না আর কি। হ্যাঁ, হতে পারে সেটা। এটা ফিজিওলজিক্যাল অ্যাঙ্গেল দিয়ে যদি দেখি আমরা, হ্যালো, যদি ফিজিওলজিক্যাল অ্যাঙ্গেল দিয়ে দেখি, তাহলে টোটাল পেরিফেরিয়াল যে রেজিস্ট্যান্স, এটা যদি ইনক্রিজ করে যায়, আমরা টোটাল পেরিফেরিয়াল রেজিস্ট্যান্স যদি ইনক্রিজ করে, আমাদের আর্টেরিয়াল যে প্রেশার, সেটা তো মিনিমাম প্রেশার 80, আর প্রেশার সেটা কিন্তু 6 to 15 এর মধ্যে রান করে। যদি এই পেরিফেরাল রেজিস্ট্যান্সটা বেড়ে যায়, তখন কিন্তু এই ভেরিকোজ চান্সেস থাকে। এটা কিন্তু অনেক কারণেই হতে পারে, প্রেশারের জন্যও হতে পারে। এই পেরিফেরাল রেজিস্ট্যান্স বলতে কিন্তু যে কোনো জায়গায় অবস্ট্রাকশন হচ্ছে, তার যে ফ্যাট ডিজেনারেশন যেটা হওয়ার কথা সেভাবে হয়নি, তার সেখান থেকে ফ্যাট গুলো জমে গিয়ে সেখানে ব্লকেজ করছে, এবং একটা এজের পরে সার্টেন এজে আমাদের কথাগুলো শুনতে একটু অসুবিধা হচ্ছে। গিরিধরবাবু তপন মিউট করুন, আপনার কথাগুলো কেঁপে যাচ্ছে, অসুবিধা হচ্ছে। গিরিধরবাবু আর তপন মিউট করুন। আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলাম যে আমাদের ফিজিওলজিক্যালি আমাদের আর্টেরিয়াল প্রেশার তো হচ্ছে 80 মিলিমিটার পার মার্কারি, আর ভেনাস রিটার্নের প্রেশারটা হচ্ছে 6 to 15। এটা যখন ভেনাস থেকে লোয়ার পার্ট থেকে যখন ইনফেরিয়ার ভেনা কাভা দিয়ে যখন ব্লাডটা উপর দিকে উঠছে, সেখানে যে প্রেশারটা থাকে, সুপিরিয়র ভেনা কাভার প্রেশারটা আবার কম থাকে। এই যে তাতে আমাদের একটা এজের পরে, সার্টেন এজের পরে আমাদের পেরিস্টালটিক মোশনের কিছু ডিস্টারবেন্স শুরু হয়ে যায়, কারণ অনেক স্টিফনেস এসে যায় আমাদের টোটাল যে ব্লাড ভেসেল গুলো আছে, তাতে স্টিফনেস এসে যায়, এবং তারপরে পেরিফেরাল রেজিস্ট্যান্সটা আমাদের কোনো কোনো ক্ষেত্রে অনেক বেড়ে যায়। তাতে ফ্যাট ডিজেনারেশন হয়ে, ফ্যাট অ্যাকুমুলেট হয়ে ওয়াল থিকনেস হয়ে যায়। তাতে হয় কি, তখন ব্লাড গুলো ঠিকভাবে ব্যাক করে আমাদের হার্টে সবসময় ঠিকভাবে আসতে পারে না। এই ক্ষেত্রে হয় কি, যেখানে যেখানে এই রেজিস্ট্যান্স গুলো হয়, সেই জায়গায় আমাদের ভেনগুলো কিছুটা সিঙ্কেজ হতে শুরু করে। তখন ওইখানে ভেনের মধ্যে যে ইনফেরিয়ার ভেনা কাভায় ভেনের মধ্যে যে ভালভ গুলো থাকে, সে ভালভ গুলো দিয়ে ব্লাড যখন পাস করতে গিয়ে ইরেগুলার যখন হয়ে যায়, সিঙ্কেজ হয়ে যায়, তখন সেখানে ব্লাডটা অ্যাকুমুলেট হয়ে যায়। তখন পেছন থেকে ব্লাড ধাক্কা মারলে এই ব্লাড তখন চলতে থাকে। এই অ্যাকুমুলেশন হওয়ার ফলে তখন সেই ক্ষেত্রে দেখা যায় ভেরিকোজ ভেন গুলো বেশিরভাগ ক্ষেত্রেই লোয়ার এক্সট্রিমিটিতেই পাই আমরা, লোয়ার এক্সট্রিমিটির মধ্যেই আমরা ভেরিকোজ ভেন গুলো পাই। আর যেটা বলছেন, এগুলো কতগুলো হচ্ছে আমাদের অকুপেশনাল হ্যাজার্ডস যেগুলো আছে, সেগুলোর জন্য আমাদের এটা হয়। এর বলতে এই নয় যে শুধুমাত্র যারা সাইকেল চালায় বা যারা পায়ের বেশি কাজ করে তাদেরই হবে, অন্যদের হবে না। মেয়েদেরও এটা হতে পারে, তার যে সার্কুলেটরি সিস্টেমের মধ্যে কোনো প্যাথোলজি গ্রো করে। নমস্কার, ধন্যবাদ। কিন্তু বিষয় হচ্ছে, একটু বলি, এইটা যে স্যার তো খুব ভালো ফিজিওলজিক্যাল ব্যাখ্যাটা দিলেন। মায়োজমেটিক ব্যাখ্যাটায় যেটা আমরা দেখি, ফিজিওলজিক্যাল পারভার্সন বা
হার্ট, আর্টারি, এগুলো যেন সিফিলিটিক মায়োজমকেই যেন এটা প্রিডমিনেন্ট করে। তা এইখানে সাইকোটিকের থেকে সিফিলিটিকটা বেশি হয় না? তপন বা অমর কি বলবে এই বিষয়ে? স্যার ওই এটা যেই চ্যানেলের বই আমি দেখেছিলাম একটা জায়গায়, ওই ভেরিকোজ ভেনটা ওই আপনার সিফিলিটিক মায়োজম স্টিগমাতে পড়ছিল। এটা তো ফিজিওলজিক্যাল পারভার্সন, একটা ফিজিওলজিক্যাল পারভার্সন। এবং এই যে আর্টারিয়াল সিস্টেম বা হার্টের যে এগুলো তো আমরা তো জানি এগুলো সিফিলিসের জায়গা না? এই ব্যাপারে যদি আরো কেউ স্যাররা যদি কিছু বলেন। কার্ডিওভাস্কুলার সিস্টেমটা হচ্ছে সিফিলিসের ইয়েটা বেশি, হ্যাঁ সিফিলিস্টিক, ওই যে অ্যাথারোক্লেরোসিস যেটা হয় ওটা সিফিলিস আন্ডারে পড়ে যায়। এবার এখানে যখন এই যে ভেনের যে এই ব্যাপারটা হচ্ছে, ভেনের যে ভেনটা তো বড় হয়ে যাচ্ছে, তো বলে এখানে একটা ভেনের এমনি ভেনের ইলাস্টিসিটি কম, তারপরে ইলাস্টিসিটি নষ্ট হয়ে যায়, তাহলে এখানে একটা ডেস্ট্রাকটিভ প্রসেস হয়ে যাচ্ছে না। আর সেক্ষেত্রে কি হবে, ওটা ভেরিকোজ হয়ে গেল, মানে এই ভেরিকোজ হয়ে গেলে তখন পেনটেনও হয়, পেনটেনও হয় অনেকে। কিন্তু কথা হচ্ছে যে ওটা সিফিলিটিকের নেচার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সিফিলিটিক নেচার বলতে এখানে ফিজিওলজিক্যাল পারভার্সন যদি হয় তাহলে এখানে তো হবেই, না হওয়ার তো কারণ ওই একটাই মায়াজম আছে ফিজিওলজিক্যাল পারভার্সন, অন্য কেউ করতে পারে না। তারপরে এই জায়গাগুলো ফিজিওলজিটা একটু যদি আমরা একটু জেনে রাখি বা জানবার চেষ্টা করি তাহলে আমাদের একটু বুঝতে খুব সুবিধা, এই হচ্ছে কথা, আর কিছু যেটা স্যার বললেন, অজয় স্যার যেটা বললেন, স্যার হ্যাঁ কার্ডিওভাস্কুলার সিস্টেমে হচ্ছে যা কিছু হয় সবগুলো সিফিলিটিক মায়োজমে পড়ে। কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে যা কিছু ডিরেঞ্জমেন্ট হয় সবগুলোই কিন্তু আমাদের সিফিলিটিক মায়োজমের মধ্যে পড়ে। আমরা যদি আবার ওই হাইপারট্রফি অফ হার্ট, এটা কেন যদি বড় হয়ে যাচ্ছে, এটা কেন সিফিলিটিক মায়োজম হবে, তাহলেও কিন্তু যদি এটা আরো ভালো করে আমরা যখন জানবো ফিজিওলজিটা, তখন বুঝতে পারবো এটাও সিফিলিটিক মায়োজমের মধ্যে পড়ছে। হাইপারট্রফি হওয়া মানে কিন্তু সেক্ষেত্রে আমাদের সাইকোটিক হবে না, কারণ সেখানটায় আমাদের যে ইলাস্টিসিটি গুলো নষ্ট হয়ে যায়, সেটাকে আবার রিগেইন করতে পারে। তার জন্য আমরা যদি যেমন বলছি সেখানে কিছু শরীর জিনিস দেখা দেয়। শরীর কেন বলছি আমি, ভেনকে যদি আমরা ডাইলেট করে দিই, একটা মানুষের খুব ভীষণভাবে তার প্রেশার হাই হয়ে গেছে, তার প্রেশারটা কিছুতেই কন্ট্রোল করতে পারছে না, এলোপ্যাথি মেডিসিন তারা দিয়ে সঙ্গে সঙ্গে ব্লাডটা প্রেশারটা কমিয়ে দেয়। কি করে করে? তারা কিছুই করে না, তারা যেটা করে প্রেশারটা কমানোর জন্য যে মেকানিজম, সেটা হচ্ছে যদি আমার হার্টের মধ্যে ব্লাডটা কম ব্যাক করে তাহলে কার্ডিয়াক আউটপুটটা কম হবে। কার্ডিয়াক আউটপুটটা যদি কম হয় তাহলে ব্লাড ফ্লোটা কম হবে, ব্লাড ফ্লোটা কম হয়ে আর্টেরিয়াল প্রেশারটা কমে যাবে, আর্টেরিয়াল প্রেশার কমলে ডায়াস্টোলিক প্রেশারটাও কমে যাবে। তাহলে কি করতে হবে, হার্টে যাতে ব্লাড ফ্লোটা কমে যায়। যে হার্টে ব্লাড ফ্লো কমাতে হলে তাহলে ব্লাডটা যাবে কোথায়, আমার তো ওই সাইকুলেটের মধ্যে থাকবে। তখন কি করে, তারা ভেনোডাইলেটর ইউজ করে। ভেনোডাইলেটর ইউজ করলে কি হবে, যে লোয়ার পার্ট থেকে যখন ইনফিরিয়ার ভেনা কাভা দিয়ে আমার হার্টে ব্লাড যেটা ফেরত আসছে, যাতে ইনফিরিয়ার ভেনা কাভা দিয়ে ব্লাডটা হার্টের মধ্যে না পড়ে, তাই ভেনাসটাকে ওয়াইড করে দেয়, ভেনোডাইলেট করে দেয়। ভেনাস যখনই ডাইলেট হয়ে যায় সেই ব্লাডটা তখন ভেনাসের মধ্যেই রয়ে যায়, ভেনের মধ্যে রয়ে গেলে সে আর ব্যাক করে আসতে পারে না হার্টের মধ্যে। তখন হচ্ছে কি, কোয়ান্টিটি অফ ব্লাড হার্টের মধ্যে কমে যাচ্ছে। যখন কমে যাচ্ছে তখন লেফট ভেন্ট্রিকলকে আর বেশি জোরে প্রেসার দিতে হচ্ছে না, প্রেসার ম্যাক্সিমাম ক্রিয়েট করতে হচ্ছে না, তখন হয় প্রেসারটা অটোমেটিক্যালি ডাউন হয়ে যায়। এইগুলো হচ্ছে তাদের। আমাদের মধ্যে এরকম ইমার্জেন্সি মেডিসিন অনেক আছে, আমি হয়তো একটুখানি ব্যতিক্রমে কথা বলে ফেলবো, আমাকে মাফ করবেন। যখন এরকম কোনো ইমার্জেন্সি জায়গায় আসে তখন অর্গানোপ্যাথি তখন সেখানে আমাদের কিন্তু কিছু কাজ করে। যেমন আমাদের স্ট্রোফেনথাস বলে যে মেডিসিনটা আছে, এমিল নাইট্রেট যে মেডিসিনটা আছে, এগুলো কিন্তু ভেনোডাইলেটিকে একটা ভালো কাজ করে। এগুলো ভেনোডাইলেটিকে ভীষণ ভালো কাজ করে ইমার্জেন্সিতে। সেই মুহূর্তে কিছু করার নেই, পেশেন্টটার প্রেশার উঠে গেছে 240, 110,
তখন আমি তার মাধ্যমে তার কি এইটা খুঁজে বের করতে হয়তো আমার সেই যোগ্যতা নেই, হয়তো কারো আছে, তিনি হয়তো সেই যোগ্যতা সম্পন্ন মানুষ, কিন্তু সঙ্গে সঙ্গে সেটা বের করে সেই মেডিসিন দিল, সেটা হয়ে যাবে। কিন্তু পেশেন্টটা যখন আমার কাছে, আমি যখন সেখানে গিয়ে পৌঁছে যাই, তখন আমাকে ইমার্জেন্সি কিছু মেডিসিন যদি আমরা সেই সময় অ্যাপ্লাই করি, একদম এলোপ্যাথির মতো ভেনোডাইলেটর আমরা ইউজ করতে পারি, আমাদের মধ্যে সেই মেডিসিন আছে। যাই হোক, যেটা হচ্ছে মেটেরিয়াল কথা, আমি সেই জায়গায় আসছি না। তো এইটি হচ্ছে প্রেশারকে কন্ট্রোল করা, এবং তাতে ক্ষেত্রে হয় কি ব্লাড সার্কুলেশনের এই জায়গাগুলো যদি আমরা একটু মাথায় রাখতে পারি, ফিজিওলজিক্যাল ব্যাপারটা যদি মাথায় রাখতে পারি, তাহলে বোধহয় আমরা অনেক দিক দিয়ে সাকসেস হয়ে যাব। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যারকে। আমি ডক্টর শোনা যাচ্ছে না, আমি কাজী স্যারের কাছে গিয়ে পরের জন্য কোশ্চেনটা শুনবো। কথা শোনা যাচ্ছে না আপনার, কেটে যাচ্ছে। হ্যালো, বলছি অজয় স্যারকে বলছি। অমর দীপেন, হ্যাঁ হ্যাঁ, অজয় দীপেন দুজনাই মিউট করলে পরে শুনতে পাবো ভালো। হ্যাঁ স্যার, রিউমেটিক শোনা যাচ্ছে না, কথা শোনা যাচ্ছে না। দীপেন আর অমরনাথ একটু মিউট করলে ভালো হয়। স্যার শোনা যাচ্ছে না, আপনি একবার মনে হয় নেটের সমস্যা হতে পারে। সৈকত স্যার বলুন আপনি। সৈকত স্যার এবার, হ্যাঁ আপনি আনমিউট করে বলুন। আপনার কথা রিউমেটিক হার্টটা শোনা গেছে, আর কিছু শোনা যায়নি। বলছি কিছু বোঝা গেল না আপনার কথা, কিন্তু খুব কিছু বোঝা যাচ্ছে না, আপনি কি বলছেন, প্রশ্নটা বুঝতে পারছি না। সৈকত বাবু পজিশন চেঞ্জ করে একটু জানলার দিকে আসুন, নাহলে একটু বাইরে বেরিয়ে প্রশ্নটা করে দিন, নাহলে নেটের সমস্যা হচ্ছে আপনার। না হলে স্যার লিখে দেন আপনি, যদি নেটের সমস্যা হয়। আচ্ছা, লিখে দিন। রিউমেটিক হার্ট ডিজিজ, এটা তো সাইকোটিক, এটা তো সিফিলিস নয়। আচ্ছা, রিউমেটিক হার্ট ডিজিজ স্যার। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, রিউমেটিক হার্ট ডিজিজ সাইকোসিস মাইজমের আন্ডারে, কিন্তু এটা তো সিফিলিস নয়। প্রশ্ন হলো এটা, ডক্টর অজয় কুমার দাস স্যার, অজয় দাস স্যার। আচ্ছা, আপনি আমি এই কারণে ভেঙে যাচ্ছে। সৈকত স্যারকে আমি একটু অনুরোধ করছি, আপনি রিউমেটিক হার্ট ডিজিজের টোটাল ইটিওলজিটা আপনি যদি বলেন। আমি সৈকত স্যারকে একটু পাল্টা বলছি, এর ইটিওলজিটা যদি বলেন। ইটালি অন্য কোনো জায়গা থেকে, অন্য কোনো জায়গায় আর্থারাইটিস থেকে সেটা হার্টে ইয়ে করে আসে, জয়েন্টে থেকে অন্য কোনো জায়গায়, জয়েন্টে কোনো জায়গাতে রিউমেটিক ইয়ে থেকে সেটা হার্টে, ওখান থেকে সাপ্রেস হয়ে হার্টে চলে আসে, সাপ্রেশন হয়ে হার্টে চলে আসতে পারে জয়েন্ট থেকে। ব্যাপারটা তা নয় আসলে, ওটা হচ্ছে ওটা সাধারণত হয় কি টনসিল থেকে বেশি হয়, কিন্তু এমনি ফোড়া, রেকারেন্ট ফোড়া থেকে হতে